চলো এবার শুরু করি আমাদের পরবর্তী টপিক ক্যান্সার। মনে রাখবে এই ক্যান্সার ডিজিজটা এত অদ্ভুত একটা ডিজিজ, গোটা ওয়ার্ল্ড ওয়াইড বা পৃথিবী জুড়ে এটা পরিমাণটা অনেকটাই আজকাল বেশি দেখা যাচ্ছে। যারা আমরা বেঁচে আছি তাদের জন্য অনেক বেশি ধন্যবাদ, থ্যাঙ্কস আমরা জানাই আমাদের এনভায়রনমেন্টকে, সৃষ্টিকর্তাকে, যে কারোর হচ্ছে না, আবার কারো কারো ক্ষেত্রে ক্যান্সার ডিজিজটা হয়ে যাচ্ছে। কাজে এটাকে নিয়ে আমাদের ওভারঅল একটা নলেজ থাকা দরকার আছে। অনেকেরই আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যে ক্যান্সার নিয়ে স্যার একটু বিশেষভাবে আলোচনা করুন। দেখো, ক্যান্সার মানে হচ্ছে প্রলিফারেশন অফ সেলস বা মোর সেল ডিভিশন। আমাদের এনভায়রনমেন্টে আমরা জানি পলিউশনের কারণে বা অন্যান্য অনেক কারণে যে ওজোন লেয়ারের মধ্যে একটা ছিদ্র বা ছেদ দেখা যাচ্ছে, যার জন্য ইউভি রে আমাদের এনভায়রনমেন্টে চলে আসছে। এবং ইউভি রে এসে যাওয়াটা এটাও কিন্তু একটা ক্যান্সারের একটা প্রধান কারণ। সেই কারণগুলোকে নিয়ে আমরা আরো কিছু পরে আলোচনা করব। আগে রোগটা কি সেটা জেনে নিই, তারপরে তার আরো কিছু কারণ নিয়ে আমরা ডিসকাস করে দেওয়া যাবে। যেমন abnormal or uncontrolled cell growth is called as cancer। এই যে সেলগুলো দেখছো আনকন্ট্রোলড, এই যে নর্মাল সেল আছে তার মাঝখানে দেখো কতগুলো এক্সেসিভ সেল গ্রোথ হয়ে গেল, সেগুলোকে আমরা বলবো ক্যান্সার। ক্যান্সার আমাদের বডিতে টিউমার ফর্মে গ্রো করে। এই টিউমারের দুটো রূপ আছে, একটাকে বলা হয় বিনাইন টিউমার, আর একটাকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। নর্মালি অনেকের বডিতে বিনাইন টিউমার রূপে অনেক তিল অবস্থান করে, অনেকের বডিতে অনেক সময় টিউমার গ্রো বাইরে থেকে দেখা যায় চামড়াতে, সেগুলো আসলে কিন্তু ক্যান্সার করে না। ডাক্তাররা যদি সেটাকে অপারেট করে দেয় বা সার্জিক্যালি রিমুভ করে দেয়, ভালোভাবে কোয়ালিফাইড ডক্টরস হতে হবে, তবে কিন্তু ক্যান্সার সেল থেকে আমরা বা যে ক্লাস্টার অফ সেল গ্রো করেছে সেখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। ক্যান্সারের অনেক রকম নাম আছে, কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা, লিউকিমিয়া নামটা বলে থাকি, ব্লাড ক্যান্সার। সব জায়গাতে কিন্তু কথাটা একটাই, যে সেল আনকন্ট্রোল গ্রো করছে। এবার এই আনকন্ট্রোল সেল গ্রোটা হচ্ছে কি করে? এর মধ্যে হওয়ার কারণ হচ্ছে অঙ্কোভাইরাস। অনেক সময় দেখা যায় অঙ্কোলজি, দ্য স্টাডি অফ ক্যান্সার ইজ কল্ড অঙ্কোলজি। আর অঙ্কোভাইরাস যদি কোনো কারণে কারো বডিতে ঢুকে যায়, তাহলে সেই অঙ্কোভাইরাস কি করে ফেলে? অনেক সময়তেই তারা আমাদের জেনেটিক্যালি অ্যাক্টিভ করতে শুরু করে দেয়। আমাদের প্রত্যেকের বডিতে, এর আগের চ্যাপ্টারগুলোতে তোমরা যখন মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স পড়তে গিয়ে ডিএনএ আরএনএ কি ভালো করে জেনেছো, সেখানে জিনের মধ্যে একটা জিন প্রত্যেকের বডিতে আছে, তার নাম টিউমার সাপ্রেসিভ জিন। এই জিনটি অ্যাক্টিভ হয়ে থাকে, অর্থাৎ এই জিনটির কাজ হলো কোথাও যদি কোনো টিউমার গ্রো করে বা করতে চায় তাকে সাপ্রেস করে দেওয়া হয়। and this tumor suppressive gene is our friend of our body। এবার কোনো অঙ্কোজিন হতে পারে, বা কোনো এক্সপোজার টু দ্য কার্সিনোজেনিক প্রোডাক্ট হতে পারে, বা অন্য আরো কোনো কজে যদি আমার এই প্রোটেক্টর বা যে টিউমার সাপ্রেসিভ জিন তাকে যদি তার কাজটি করতে বন্ধ করে দেওয়া যায়, তাহলে কি হবে? টিউমারটা সাপ্রেস না করে টিউমারটা এক্সপ্রেস করে যাবে। আর টিউমার এভাবে এক্সপ্রেস করে গিয়ে যদি আমার বডির যেখানে দেখতে পাচ্ছি না, বা পার্টিকুলারলি ডাব্লিউবিসি সেলের মধ্যে আসতে পারে, বা যে কোনো রকম মাস্কুলার সেলে হতে পারে, তাকে সার্কোমা বলবে, লিম্ফয়েড টিস্যুর মধ্যে হলে লিম্ফোমা বলবে। ব্রেস্ট ক্যান্সার একটা লিম্ফোমা, কারণ ব্রেস্টের মধ্যে যে লিম্ফ গ্ল্যান্ড আছে সেখানের মধ্যে অনেক সময় ওভার সেল গ্রোথ হয়ে গিয়ে ব্রেস্ট ক্যান্সার করে দেয়, যেটা একটা বড় প্রবলেম এখনকার দিনে। সেইভাবে নানা রকমের ওভার গ্রোথ অফ সেল হলেও হতে পারে। এবার ওভার গ্রোথ অফ সেল হলে কি ঘটনাটা ঘটবে সেটা আমরা একটু জেনে নেবার চেষ্টা করব। দেখো, আমরা আগেই বলেছিলাম ড্যামেজ সেল ডিভাইড ইনটু টু ফর্ম লাম্প অফ সেল টিস্যু কল্ড টিউমার। দিস টিউমার হ্যাজ টু টাইপস। দুটো টিউমার বলা হয় বিনাইন টিউমার, একটা বলে লিমিটেড গ্রোথ অ্যান্ড ডু নট স্প্রেড আদার পার্টস অফ দ্য বডি, একটা পার্টি থেকে যায়, তাকে বিনাইন টিউমার বলা হয়।
Then malignant tumor, very important. Grow and divide, unlimited growth and very important, rapidly spread to the body parts through body lymph. এবং ক্যান্সারের নানা রকম স্টেজ হয়, 1 2 3 4। আর্লি স্টেজে যদি কোনো কারণে ক্যান্সার ডিটেক্ট হয়ে যায় তাহলে কিওরের রেট অনেক বেশি, কিন্তু যদি স্টেজ 3 4 এ চলে যায় কিওরের রেট প্রায় থাকে না বললেই চলে। তখন আমাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে আসতে হয়। সেই ট্রিটমেন্টগুলোর মধ্যে আছে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, কারণ ব্লাড ক্যান্সার হলে কেমোথেরাপি একমাত্র রাস্তা, রেডিয়েশন থেরাপি সেখানে বা সার্জিক্যাল থেরাপি কাজ করে না। কেমোথেরাপি অনেক সময় আমাদের বডি নিতে পারে না, তার জন্য কেমোথেরাপি দিতে দিতেই পেশেন্টদের মৃত্যু হয়ে যায়। তো এই জন্য ক্যান্সার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ, এটা আমাদের জেনে নিতে হয়। যদিও করার কিছু থাকে না আমাদের অনেক সময়, তবুও তার সম্পর্কে নলেজ আমাদের এই ডিজিজ চ্যাপ্টারে রাখতেই হবে। ম্যালিগন্যান্ট টিউমার্স very important, infect interferes with the function of body system. Malignant system tumor body system এর সঙ্গে ইন্টারফেয়ার করতে শুরু করে, and process in which malignant tumor spread, grow and destroy healthy tissues is called metastasis. very very important একটা ঘটনা বললাম, মেটাস্টেসিস। অর্থাৎ টিউমারের মধ্যে কোনো সেল যদি আনকন্ট্রোলড, অবাধ্য রকম আচরণ করতে শুরু করে তখনই সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, মেটাস্টেসিস হয়ে যায়। এই ছড়িয়ে পড়াটাকে কিরকম, স্প্রেড, গ্রো, ডিস্ট্রয় হেলদি টিস্যু, তাদেরকে বলা হয় মেটাস্টেসিস। ভেরি ইম্পর্টেন্ট ডেসক্রিপশন অ্যান্ড ডেফিনেশন। মেটাস্টেসিসের ডেফিনেশনটা কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে আসে। আমি এবার তোমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই। ক্লাস 11 এর কথা তুলব। ক্লাস 11 এ তোমরা সেল সাইকেল পড়েছো। সেল সাইকেলের মধ্যে আমরা যদি মনে করার চেষ্টা করি, এগুলো কিন্তু একটু মনে করার চেষ্টা করতে হবে, সেল সাইকেল মাথায় রাখতে হবে। সেল সাইকেলের মধ্যে পুরো সাইকেলটার মধ্যে ছিল, একটাকে বলা হচ্ছিল ইন্টারফেজ, আর একটাকে বলা হচ্ছিল ডিভিশনাল ফেজ। ইন্টারফেজের মধ্যে তিনটে লেয়ার থাকে, G1, S and G2 ফেজ। এই তিনটে ফেজের মধ্যে সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে এবং সেল ওই সময় সাইজে বাড়ে, সেল বিল্ডিং মেটেরিয়াল জমা হয়। কিন্তু সেই সেল বিল্ডিং মেটেরিয়াল জমা হতে হতে তার মধ্যে এই প্রত্যেকে যখন একটা করে লেভেল পার হয়, অর্থাৎ G1 থেকে S1 এ যাচ্ছে, S এ যাচ্ছে, তখন সেখানে একটা সিডিকে কমপ্লেক্স তৈরি হয়। সিডিকে মানে, ঠিক আছে, এই সিডিকে কমপ্লেক্স দুটো এনজাইম কমপ্লেক্স, সেই সিডিকে কমপ্লেক্স একটা এনজাইমের কমপ্লেক্স থাকবে। সেই দুটো কমপ্লেক্স যখন আলাদা হয়ে যাবে তখনই রিয়াকশন, অর্থাৎ পুরো ওই যে বললাম যে প্রত্যেকটা লেভেলের কাজগুলো সেখানে বেশি করে পারফর্ম হবে। আবার দুটো এনজাইম যখন জুড়ে যাবে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে যখন জুড়ে যাবে তখন তারা তখন ওই যে রাস্তাগুলো, অর্থাৎ G1 থেকে GS ফেজে যাওয়ার যে রাস্তা অথবা S ফেজ থেকে G2 তে ফেজের রাস্তা, সেটাকে ক্রস করবে। কিন্তু সেই জায়গায় একটা চেক পয়েন্ট থাকে, আমি চেক পয়েন্টের কথা বলেছিলাম যদি মনে পড়ে। সেই চেক পয়েন্টে চেক হয় যে মেটাবলিক্যালি সমস্ত আইটেমটা সেলে, কোন একটা সেল যখন ডিভাইড হচ্ছে তার মধ্যে জমা হয়েছে কিনা। যদি চেক পয়েন্ট দেখলো যে জমা হয়নি, সেলটা অ্যাবনর্মাল আচরণ করছে, তখন তাকে আবার G0 ফেজে পাঠিয়ে দিয়ে একেবারে ইনিশিয়াল ফেজে পাঠিয়ে বলে তুমি কারেক্ট হয়ে এসো। যদি কারেক্ট হয়ে না আসে, সেকেন্ড টাইম আসার সঙ্গে সেলটাকে ডেথ করে দেয়, সেল ডেথ, অ্যাপোপ্টোসিস হয়ে যায় ফর দ্য বেটারমেন্ট অফ দ্য বডি। কিন্তু এই অ্যাপোপ্টোসিস যদি বন্ধ হয়ে যায় বা যদি ক্যান্সারের সেল যেটা হবে সে যদি ওই চেক পয়েন্টগুলোকে নষ্ট করে দেয়, তাহলে কি হবে, ইনকমপ্লিটলি G1 ফেজ ডিরেক্টলি S1 ফেজে, S ফেজে চলে যায়। S ফেজে গিয়ে সে আনকন্ট্রোলি মাল্টিপ্লাই করে দেয় ডিএনএ কে, করে দিয়ে আনকন্ট্রোলি সে G2 ফেজে চলে যায়। আনকন্ট্রোলি সে খুব তাড়াতাড়ি, খুব কুইকলি, খুব ফাস্ট সেলগুলো ডিভাইড করতে শুরু করে, অ্যানিউপ্লেডি টাইপ হয়ে যায়, ক্রোমোজোমের নাম্বার ঠিক থাকে না। এই যে কিছু সেল আনইউজুয়াল আচরণ করা সেল, এগুলোই আসলে ম্যালিগন্যান্ট সেল। অ্যান্ড দিস সেলস অ্যাকচুয়ালি দে আর কমপ্লিটলি ইমমর্টাল সেল, অমর, এরা মরে না, এদেরকে অ্যাপোপ্টোসিস করা যায় না, কারণ চেক পয়েন্টই নষ্ট হয়ে গেছে, সিডিকে কমপ্লেক্স এখানে সরে গেছে। এইভাবে করে সেলগুলো
ম্যালিগন্যান্ট সেলে কনভার্ট হয়ে যেতে পারে এবং এই সেলগুলোর মধ্যে একটা স্পেশাল প্রপার্টি দেখা যায়, তাদের বলে কন্টাক্ট। আমি বলে দিচ্ছি, নর্মাল সেল যদি কোনো একটা সেলের সঙ্গে কন্টাক্টে আসে, সে কন্টাক্টে আসলে তার অ্যাক্টিভিটি ইনহিবিট করে যায়। এটা নর্মাল সেলের ঘটনা। কন্টাক্ট নর্মালে আসলে একটা সেল একটা টাইম পরে ডেথ হয়ে যায়, অ্যাপোপ্টোসিস। আমাদের স্কিন সেল ডেথ হচ্ছে, নতুন করে গজাচ্ছে, এটা নর্মাল সিচুয়েশন। হিউম্যান বিং জন্মায় আবার মরে যায় বা গোটা বডিতে। কিন্তু ম্যালিগন্যান্ট সেল কখনোই মরে না, সে আস্তে আস্তে বারবার প্রলিফারেট করতে থাকে, অন্য সেলকে ইনফেক্ট করে দিয়ে সে অন্য সেলগুলোকেও অ্যাবনর্মাল আচরণ করতে বাধ্য করে। অর্থাৎ তাদের আরেকটা প্রপার্টি এসে যায়, কন্টাক্ট ইনহিবিশন প্রপার্টিটা নষ্ট হয়ে যায়। ম্যালিগন্যান্ট সেলের কন্টাক্ট ইনহিবিশন প্রপার্টি ডিস্ট্রয় হয়ে যায়, সেলটা অ্যানিপ্লয়েডি টাইপ হয়ে যায়, সেলগুলো কন্টিনিউয়াসলি আনকন্ট্রোলে ডিভাইড করতে থাকে, তখন হয়ে যায় ম্যালিগন্যান্ট সেল। আর এই ম্যালিগন্যান্ট সেল যদি মেটাস্টাসিস করে যায় বা একটা জায়গায় স্থির না থেকে বডির বিভিন্ন প্রান্তে একবার যদি ও বেরিয়ে পড়তে পারে, ব্লাড স্ট্রিমে ঢুকে যেতে পারে, তাহলে লটস অফ জায়গায় এরকম টিউমারাস গ্রো করতে শুরু করবে, বডির নর্মাল মেটাবলিক অ্যাক্টিভিটিকে কমপ্লিটলি ধীরে ধীরে নষ্ট করতে শুরু করবে এবং ক্যান্সার ডেভেলপ করতে শুরু করবে। ব্লাড ক্যান্সার হলে তো কোনো রাস্তাই নেই। এইভাবে করে ক্যান্সার সেল ডিভাইড করতে শুরু করে। দেখো, ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার, মোর দ্যান 100 টাইপস অফ ক্যান্সার এক্সিস্ট ডিপেন্ডেন্ট আপন দ্য টাইপস অফ ইটস ইনিশিয়ালি ইম্প্যাক্টেড। বিভিন্ন রকম ইনিশিয়ালি তারা কিভাবে ইম্প্যাক্ট করে তার উপরে ডিফারেন্ট কাইন্ড অফ ক্যান্সার সেল হয়। সেই জন্য ক্যান্সারের চিকিৎসাটাও হয়ে গেছে আরো কমপ্লেক্স, আস্তে আস্তে হতে শুরু করেছে। দেখো কি কি আছে, রয়ে গেছে লাং ক্যান্সার, যেটা স্মোকিং থেকে হতে পারে। ব্রেস্ট ক্যান্সার, ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্যান্সার, যাদের লেট ম্যারেজ হয়। জেনে রাখবে, আর্লি ম্যারেজ হলে ব্রেস্ট ক্যান্সারটা একটু আটকানো যেতে পারে, তুলনায় আর্লি বলতে গেলে খুব আর্লি নয়, টাইমে ম্যারেজ হতে গেলে। কারণ ম্যারেজ হলে দেখা যায় ব্রেস্টের ইউজ হয়, কিন্তু ব্রেস্টের ইউজ যদি না হয় তাহলে অনেক সময় গিয়ে সেখানে পাল্প ফর্ম করে যায়, সেই পাল্পগুলো ব্রেক করে না। তার জন্য বলা হয় ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচবার রাস্তা হচ্ছে ব্রেস্ট চেক করতে হয় ফিমেলদের। আয়নার সামনে দাঁড়িয়ে যদি ব্রেস্টের মধ্যে অ্যাবনর্মাল স্ট্রাকচার দেখা যায়, তাহলে সেটাকে খুব ধীরে ধীরে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ বিভিন্ন রকমের ম্যাসাজ অয়েল আছে, সেগুলো দিয়ে যদি ম্যাসাজ করা যায় তাহলে ব্রেস্ট ক্যান্সার থেকে আগেই বেঁচে থাকা যায়। এটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। ব্রেস্টে ধরে দেখতে হয় যে কখনো আনইউজুয়াল পাল্প নেই, তো সে পাল্পকে জোরে জোরে গুড়িয়ে তাকে মেসেজ করে গুড়িয়ে দেওয়ার দরকার হয় না। যদি ধীরে ধীরে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মেসেজ করা যায় ব্রেস্টকে নিয়ে, তাহলে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। আজকের দিনে 30%-এর উপরে রেট হয়ে গেছে ব্রেস্ট ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড। কেয়ারফুল থাকতে হবে। ব্রেস্ট ফিডিং যারা করায় না তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে। ওই জন্য বললাম, যারা আর্লি ম্যারেজ হয়ে যায়, আর্লি বাচ্চা চলে আসে, তারা যদি ব্রেস্ট ফিড করাতে শুরু করে ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে অনেক রক্ষা পাওয়া যায়। তার সঙ্গে ব্রেস্ট মেসেজ, এটাও একটা ইম্পর্টেন্ট কাজ ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে বাঁচতে গিয়ে। ব্রেস্ট অ্যাম্পিউট করে দেওয়া যায় ক্যান্সার থেকে বাঁচতে, কিন্তু সেটা যদি কোনো কারণে ছড়িয়ে পড়ে বডিতে, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যেতে পারে। প্রথমে বিনাইন কন্ডিশনে থাকে, তারপরে সেটা ম্যালিগন্যান্ট কন্ডিশনে চলে যেতে পারে। তাই লেস এজে ব্রেস্টকে চেক করতে হবে। ব্রেস্টকে হাত উপরে তুলে আয়নার সামনে দাঁড়িয়ে, যতই শুনতে খারাপ লাগুক এই কথাগুলো মানতেই হবে। সেখানে গেলে জেনারেলি দেখা যায় যে ব্রেস্টের 2 ইকুয়াল সাইজ হয় না, একটা ব্রেস্ট একটু বড় একটু ছোট হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্রেস্টকে যদি ফিল করে দেখা যায় তার মধ্যে কোনো পাল্প ফর্ম নেই, তো যদি পাল্প ফর্ম সামান্য দেখা যায়, ক্ষতি কিছু নেই, ভয়ের কিছু নেই। সেটাকে যদি ধীরে 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 মেসেজ করা যায়, তাহলে কিন্তু সেই পাল্প ফর্মটাকে সফট নেচার চলে আসে, তাহলে কোনো ভয়ের কিছু নেই। এভাবে ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে বাঁচা যায়। ব্লাড ক্যান্সার ইজ ভেরি কমন অ্যান্ড ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। মনে রাখবে, কেমোথেরাপি দিতে হবে, খুব স্ট্রং বডি থাকতে হবে। অ্যান্ড মাউথ ক্যান্সার, ওরাল ক্যান্সার বলে থাকি, পান বা অন্যান্য জর্দা এগুলো থেকে হয়ে থাকে বলা হয়। যে কাজে এই পার্টগুলোকে আমাদের মেনলি জেনে নিতে হবে। এবার একটা ইনফরমেশন দিয়ে আমরা পরবর্তী স্লাইডগুলোতে যাব। হু ট্রান্সফর্ম নর্মাল সেল ইনটু ক্যান্সারাস সেল।
ক্যান্সারাস সেলে কে ট্রান্সফর্ম করে নিয়ে যায়, এটা আমাদের এখন কোশ্চেন। দেখো কতগুলো কার্সিনোজেন আছে, যে কার্সিনোজেনগুলোর কথা আগে তোমাকে একটু বলেছিলাম, যে কার্সিনোজেনগুলো আমাদের বডিতে কোনোভাবে যদি আমরা তার কন্ট্যাক্টে এসে যাই, তাহলে নর্মাল সেল তার ওই যে টিউমার সাপ্রেসিভ যে নেচারটা আছে সেটা নষ্ট করে দিয়ে টিউমারকে গ্রো করিয়ে দিতে পারে কার্সিনোজেনের কন্ট্যাক্টে এলে। তাই আমাকে আইডেন্টিফাই করতে হবে হুইচ আর দিস কাইন্ড অফ কার্সিনোজেন্স। ফিজিক্যাল, কেমিক্যাল, biological agents transform the normal cell into carcinogenous cell that are termed as carcinogens. ক্যান্সারাস সেল ইনটু ক্যান্সারাস সেলে কনভার্ট করে দেয়, এই ক্যান্সারাস সেলগুলোকেই আমরা বলতে পারি কার্সিনোজেন। যদিও কার্সিনোমা মানে ক্যান্সার অফ আপার লেয়ার অফ দ্য স্কিন, সেরকম কার্সিনো অনেক রকম নাম আছে, মনে রাখবে। কার্সিনোমা কে আমরা ক্যান্সারের সঙ্গে কম্পেয়ার করে ফেলেছি, কিন্তু কার্সিনোমা ইজ অনলি ওয়ান পার্টের বডির আপার এপিথেলিয়াল সেলের যদি ক্যান্সার হয়ে যায়, কিন্তু সেটা যদি মাস্কুলার সেল হয় তার নাম হয়ে যাবে সার্কোমা। আগেই বলেছি লিম্ফয়েড টিস্যুর হয়ে গেলে লিম্ফোমা, ব্লাডের হলে লিউকেমিয়া, এই ধরনের নামগুলো আমরা বলে থাকি। এক্স রে, ওভার এক্সপোজার অফ এক্স রে, যেটা দিয়ে আমাদের দেখেছিলে এর আগে রোজালিন ফ্র্যাঙ্কলিন, যিনি ডিএনএ আবিষ্কার করতে গিয়ে বা এক্স রে ডিফ্র্যাকশন করতে গিয়ে তার ক্যান্সার হয়ে গিয়ে তিনি মারা গিয়েছিলেন, ওভার এক্সপোজারে হতে পারে। এছাড়া গামা রেজ অনেক রকম প্রোডাক্ট থেকে আসে। ইউভি রেডিয়েশন, আগেই বলেছিলাম যে আমাদের ওজোন হোল হয়ে যাওয়াতে ইউভি রেডিয়েশনটা বেশি এসে পড়ছে, অথবা নর্মাল কোনো ইকুইপমেন্ট থেকে যদি ইউভি রেডিয়েশন আসে তার ফলেও ক্যান্সারের সেল গ্রো করতে পারে। টোবাকো চিউইং, এছাড়া অঙ্কোজেনিক ভাইরাস, আগেই বলেছি এই সবকটাই কার্সিনোজেনের মধ্যে পড়ে। এছাড়া টার, বিভিন্ন ধরনের পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, lots of chemicals, they are all called as carcinogens. Quit smoking, life is beautiful, এই জায়গাটাকে মনে রাখতে হবে। এন্ড আমাদের এই জায়গাগুলোকে রেখে কার্সিনোমাকে আমাদের সরিয়ে ফেলতে হবে। ক্যান্সারের যে অভিশাপ সেটা থেকে আমরা যদি দূর করতে পারি এই সোসাইটিকে, তাহলে খুব ভালো হয়। তাহলে চলো আমরা বুঝতে পারলাম যে ক্যান্সারের মতো ডেঞ্জারাস ডিজিজ আমাদের ফাইট করতে হবে কার্সিনোজেন থেকে দূরে থেকে। এবার ডায়াগনোসিস কি করে করা যেতে পারে ক্যান্সার সেলের? ডিটেকশন অফ সার্টেন টাইপস অফ ক্যান্সারাস সেলস ইন আর্লি স্টেজ কমপ্লিটলি কিওর দিস ডিজিজ। আর্লি স্টেজ হয়ে গেলে, আর্লি স্টেজ এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে কমপ্লিট কিওর পসিবল। কাজে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার এই কথাটা বলা যাবে না, আর্লি স্টেজে ধরা পড়লেই সেটাকে আমরা অ্যান্সার পেলেও পেতে পারি। খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা। সব থেকে প্রধান স্টেজটার নাম বায়োপসি। হোয়াট ইজ বায়োপসি? বায়োপসি হচ্ছে যেই জায়গায় ক্যান্সার বলে মনে হচ্ছে সেখান থেকে অল্প একটু মাসেল বা মাংস তুলে নেওয়া হয়, সেটাকে নিয়ে ল্যাবরেটরিতে চেক করলে ক্যান্সারাস বা ম্যালিগন্যান্ট সেলের অস্তিত্ব পাওয়া যেতে পারে। দেন হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি বা হিস্টোলজি। হিস্টোলজি মানে ওই একই রকম মাসেলকে নিয়ে তাকে স্লাইডের করে নিয়ে তাকে দেখা, হিস্টোপ্যাথোলজি। প্যাথোলজি ডিপার্টমেন্টে যাবে, হিস্টোলজি মানে তার মাসেলের টোটাল ছোট টুকরোকে নিয়ে স্টাডি করা হবে। রেডিওগ্রাফি, সেটা দিয়েও ডিটেকশন করে যাওয়া যেতে পারে। আর এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এই পদ্ধতি দিয়েও আমরা ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি। আমরা এখানে ওয়ার্নিং দেওয়া হবে, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেট ইজ অ্যালাউড। কাজে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গেলেও আমাদের এটা থেকে আমরা ডিটেক্ট করতে পারি। এবারে আমরা ক্যান্সারের কিছু ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। অলরেডি বলে দিয়েছি দ্য কমন ট্রিটমেন্ট অ্যাপ্রোচেস আর, যে কমন ট্রিটমেন্টগুলো দিয়ে ক্যান্সারকে আমরা মুক্ত হতে পারি। সার্জারি, যে পার্টটায় ক্যান্সারের গ্রোথ হয়েছে বা টিউমারের গ্রোথ হয়েছে বা বিনাইন টিউমার হয়ে আছে, তাকে যদি সার্জারি করে নিয়ে যাওয়া যায় খুব সহজেই তাড়াতাড়ি ক্যান্সার থেকে মুক্ত হয়ে যাওয়া যেতে পারে বিনাইন অবস্থাতেই, তাকে ম্যালিগন্যান্সিতে পৌঁছানোর আগেই। এছাড়া যেতে পারি কেমোথেরাপি, অলরেডি বললাম
কেমোথেরাপি কথার অর্থ হচ্ছে যে আমার পাউচ থাকবে, যে একটা পাউচের মধ্যে কেমিক্যাল তার মধ্যে রিলিজ করে দেওয়া হবে, সেই কেমিক্যাল বডিতে ধীরে ধীরে নিয়ে যাবে। কিন্তু কেমোথেরাপির একটা সাইড এফেক্ট আছে, কারণ কেমোথেরাপিতে কি করা হয় জানবে, তার বেসিকটা বলে দিচ্ছি। যে সেলগুলো কন্টিনিউয়াসলি ডিভাইড করছে সেই সেলগুলো সবসময় এক জায়গায় স্থির থাকে না, কারণ তাদের কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি বন্ধ হয়ে যায়, তারা স্থির থাকে না, নড়তে থাকে। সেই সেলগুলোকে তারা ডিটেক্ট করে এবং সেই সেলগুলোকে ডিস্ট্রয় করে দেয়। অর্থাৎ ক্যান্সারাস সেলকে কেমোথেরাপি দিয়ে ডিস্ট্রয় করা যায়। একটা সেলে বেঁচে থাকা কিন্তু ডেঞ্জারাস। সব সেলকে এই জন্য টাইম টু টাইম গিয়ে কেমোথেরাপি নিয়ে আসতে হয়। মনে রাখবে, কেমোথেরাপির সাইড এফেক্ট হচ্ছে চুল বা যে কোনো ধরনের লোম সেগুলো পড়ে যেতে পারে, কারণ আমাদের স্কিনের মধ্যে যে সেলগুলো গ্রো করে, ডেইলি গ্রো করে বা সেগুলো কিন্তু একটু মুভেবল ইন নেচার হয়। তখন ওই ক্যান্সারের যে ট্রিটমেন্টের জন্য যে কেমোথেরাপি আছে, কেমিক্যালগুলো সেই সেলগুলোকে গিয়ে অ্যাটাক করে অনেক সময় সেই সেলগুলোকে ডিস্ট্রয় করে বলে লোম টোম পড়ে যেতে পারে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, এটা মাথায় রেখে নিতে হয়। এছাড়া আছে রেডিওথেরাপি। এর সাহায্যে একটা রে দিয়ে দেওয়া হয় কোন একটা টিউমারের মধ্যে, রে দিয়ে ক্যান্সারের সেলগুলোকে ডিস্ট্রয় করে ফেলা হয়। এভাবে আমরা ক্যান্সারের প্রবাবল ট্রিটমেন্ট করতে পারি। ইন্ডিয়াতে বড় বড় ক্যান্সারাস হসপিটাল আছে, বোম্বেতে আছে, বা আরো ভালো ভালো জায়গায় কিছু আছে যেগুলো ক্যান্সার ট্রিটমেন্টে বিরাট বড় নাম করছে। তোমরা জানো দেবী শেট্টি আছেন, যে তার ক্যান্সার রিসার্চ এবং তার সেই ক্যান্সার ল্যাবরেটরিতে প্রচুর পরিমাণে পেশেন্ট আসেন এবং তিনি অনেক পেশেন্টকে সুস্থ করেছেন। আমাদের খুব উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে যুবরাজ সিং এর কথা বলতে পারি, যিনি আমেরিকায় গিয়ে ক্যান্সার যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসে আজকে আবার অনেকদিন তিনি খেলাতে ফিরে এসেছেন। এটা আমাদের ভালো কথা। তাই ক্যান্সার হলেই নো অ্যান্সার ব্যাপারটা নয়, আর্লি ডিটেক্ট হলে সেটা থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। তাই এই অভিশাপগুলোকে, ডিজিজের অভিশাপগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এগুলো আমাদের সোসাইটি থেকে কার্সিনোজেনের সঙ্গে সংস্পর্শে আমরা যত কম আসবো তত আমরা বেটার থাকতে পারবো। কাজে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের এই পার্টগুলো আমরা শেষ করলাম। এরপরে আমরা চলে আসব ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। এটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য মেইন কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের কাছে শেয়ার করতে হবে, কারণ ইয়াং জেনারেশনের কাছে সচেতনতা তাদের এখনো পুরোপুরি এসে পৌঁছয়নি। তার উপরে আনএমপ্লয়মেন্ট, তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিপ্রেশন, তাদের ছোটবেলায় বাড়িতে যে বড় হয়ে ওঠা তার মধ্যে আনসাইন্টিফিক ওয়ে, সেই সমস্ত একসঙ্গে চলে আসার পরে মানুষ যখন একটা সময় পরে চলে যায়, সেখানে বিশেষত আমাদের দেশে ছেলেরা বা অনেক দেশে মেয়েরাও আজকাল আসছে, যে তাদের মধ্যে ড্রাগস, অ্যালকোহল এবং অন্যান্য নেশার মধ্যে চলে যাওয়ার প্রবণতা আসছে। তোমাদের সিলেবাসে এটা ইনকর্পোরেট করা আছে। এখান থেকে অল্প কিছু ইনফরমেশন এক্সামে অনেক সময় ছোটখাটো দিয়ে দেয়, কিন্তু এটা সম্পর্কে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য এই টপিকটা তোমাদের করাতেই হয়। তার জন্য আজকে আমরা ড্রাগস কাকে বলবো সেটা সম্পর্কে জানবো। ড্রাগ অ্যান্ড ড্রাগস আর আলাদা। ড্রাগস মানে হচ্ছে, আমরা অনেক সময় মেডিসিনকেও ড্রাগস বলে থাকি, কিন্তু এখানে আমরা ড্রাগস হচ্ছে যেগুলো দিয়ে নেশা হয় বা অ্যাবনর্মাল আমাদের ফিলিংস আসে, সেটাই হলো মেইনলি ড্রাগসকে বলা হবে। কিরকম বিষয়? ড্রাগসের একটা ডেফিনেশন করার চেষ্টা হয়েছে, দেখো। আ সাবস্টেন্স which when introduced into the body produces physiological effect that is called drugs. A substance which মানে যেগুলো when যখন introduced into the bodyতে ইন্ট্রোডিউস করা যায় by means of smoking, by means of injection, by means of tablet, by means of crystal powders, alcohol, by means of liquid, ইন্ট্রোডিউস করলে যখন ফিজিওলজিক্যাল এফেক্ট হয়, ফিজিওলজিক্যাল এফেক্ট মানে ফাংশন অফ দ্য বডি ইজ অ্যাডভার্সলি এফেক্টেড, তখন সেটাকে আমরা বলবো ড্রাগস। এবারে কমনলি ইউজ অফ ড্রাগ, কতগুলো কমন ইউজ অফ ড্রাগ আছে তাদের মধ্যে নামগুলো জানবে। মেনি কমন ইউসেজ অফ ড্রাগস টু অবটেইন ফ্রম দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আমাদের যে সমস্ত ফ্লাওয়ার, ফুল হয় যে প্ল্যান্ট থেকে, সেখান থেকে ড্রাগস পাওয়া যেতে পারে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট নামগুলো মনে রাখবে। ওপিওয়েড, ওপিয়াম বা আফিম কথাটা বলা হয়, জেনে রাখবে।
ক্যানাবিনয়েডস, এটাও একটা আমাদের ড্রাগসের মধ্যেই পড়ে। এছাড়া আছে কোকেইন, ইজ অলসো আন্ডার আ ড্রাগ, যে ড্রাগগুলো আমাদের নর্মাল সোসাইটি প্রিভেল করে। এবং অনেক কান্ট্রি আছে যে সমস্ত কান্ট্রি শুধু ড্রাগ স্মাগলিং করেই তাদের দেশ চালিয়ে যায়। ভেনিজুয়েলা বলে একটা কান্ট্রি আছে যেখানে ড্রাগ স্মাগলার থাকে, এবং ড্রাগ স্মাগলাররা এতটাই ডেঞ্জারাস হয়, তাদের কাছে এতই পয়সা থাকে, কারণ ইয়াং জেনারেশন ড্রাগসের জন্য সবকিছু করে দিতে পারে। তারা অ্যান্টি ড্রাগ নিয়ে যারা আলোচনা করে তাদেরকে মেরেই ফেলে, একদম কমপ্লিটলি তারা পৃথিবী থেকে সরিয়ে দেয়। বড় বড় মাফিয়ারা এর মধ্যে জড়িত থাকে, তার জন্য ড্রাগসকে কিন্তু কিছুতেই সরানো যাচ্ছে না পৃথিবী থেকে। তাই ড্রাগের এগেনস্টে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে। অনেক অনেক কান্ট্রি আছে যেখানে ড্রাগস সহ ধরা পড়লে, শুধু ধরা, তুমি ইউজ করছো কি করছো না, স্মাগলিং বা এই সমস্ত কারণে, সেখানেই প্রধান শাস্তি মৃত্যুদণ্ড। যদি আমাদের দেশে এটা এখনো হয়নি, তাহলে ড্রাগসের এই বিষয়গুলো জানতে হয়। এবার ওপিওয়েড, এক একটা ড্রাগ নিয়ে আমরা একটুখানি ডিসকাস করে দিই। ওপিওয়েড পেইন রিলিভার, পেইন রিলিভ হিসেবে কখনো কাজ করে, কিন্তু এটা কখনো কোনো ধরনের মেন্টাল পেইন হতে পারে, ফিজিক্যাল পেইন হতে পারে, সে রিলিভ করে, সে রিলিভ হচ্ছে কিন্তু বডির অন্যদিকে ক্ষতি করে দিচ্ছে। তাই ইয়াং জেনারেশন এটাকে নিতে অনেক সময় নিয়ে ফেলে। এক্সাম্পল ওপিওয়েডের খুব ইম্পর্টেন্ট, ওপিওয়েড ক্যাটাগরিতে কারা পড়ে এই জায়গাটা ইম্পর্টেন্ট, মরফিন, অক্সিকোডন অ্যান্ড হাইড্রোকোডন, এই যে নামগুলো বললাম এরা সকলে ওপিওয়েডের মধ্যে পড়ছে বা আফিমের মধ্যে পড়ছে। ওপিওয়েড অ্যাটাচ টু প্রোটিনস, ওপিওয়েড প্রোটিনকে অ্যাট্রাক্ট করে, যেখানে প্রোটিন থাকবে সেখানেই, অর্থাৎ সেলের মধ্যে প্রোটিন থাকবে তাকে অ্যাটাক করবে, অ্যাট্রাক্ট অর্থাৎ তাকে আকর্ষণ করবে। ওপিওয়েড রিসেপ্টার্স এর মধ্যে তারা কাজ করবে এবং কাজ করে গিয়ে আমাদের ব্রেনের মধ্যে যাবে। ব্রেনের যে স্পেশাল সেল আছে সেই স্পেশাল সেলের মধ্যে চলে যাবে, প্রথমে জিআই ট্র্যাক্টে যাবে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যাবে, তারপরে সেখান থেকে গিয়ে তারা ব্রেইনকে সাময়িক সময়ের জন্য তারা দুর্বল করে দেবে এবং দুর্বল করে দিয়ে ব্রেনটাকে তারা অন্যভাবে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার দিয়ে দেবে। এটাকে নেশা বলে মনে হয়। আজকের দিনে দাঁড়িয়ে যেটাই আমাদের বডির কিছুক্ষণের জন্য আমাদের বডিকে ডিস্টার্ব করে দেয়, কেউ শুনে থাকবে তোমরা বিভিন্ন ধরনের অ্যাডেসিভ, সেই মধ্যে ফেভিকল হতে পারে, জুতোর কালি হতে পারে, সেগুলো শুকে অনেকে তাদের বডির যে মস্তিষ্কে বা ব্রেনের অ্যাক্টিভিটিকে তারা কিছুক্ষণের জন্য ইনঅ্যাক্টিভ করে দেয়। সেটাও কিন্তু এক ধরনের নেশা, যেটা বডির ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার করে দিচ্ছে। অনেকে ফেন্সিডিল কিছু ড্রাগ আছে, কাপ সিরাপ, সেটা আমাদের ব্রেনের মধ্যে অতিরিক্ত পরিমাণে গেলে সেটা বডিকে একটা ঝিমুনি ভাব দেয়, অনেকে এটাকে নেশা বলে করে নেয়। এই যে ঝিমুনি ভাব, সেই ঝিমুনি ভাবটাকেও নেশার মধ্যে ধরা হয়। এটা দিয়েও আমাদের দেশের ইয়াং জেনারেশন অনেকে এই ইউজ করে দেয়। ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ইউজের ক্ষেত্রে এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখলাম। এগুলো কিভাবে তারা অ্যাকশন করে, প্রডিউসেস স্লিপনেস, নশিয়া অ্যান্ড মেন্টাল কনফিউশন। অনেকে জোর করে মেন্টাল কনফিউশন নেয়, যে নর্মাল থাকলে ওরা অনেক কিছু ভুলে থাকতে চায়, কিন্তু ভুলে থাকার ফলে যেটা করছে তার ফলে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার এসে যাচ্ছে। এই জন্য তো এটার ক্ষতি। রেগুলার অ্যান্ড ফ্রিকোয়েন্ট ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন। কোনো কিছু নেশা কাকে বলে? যাকে ছাড়া থাকা যায় না। তাই অ্যাডিকশনে চলে আসাটাই কিন্তু ভয়ঙ্কর অবস্থা। অনেকে এই ধরনের ড্রাগ কেন, এগুলোকে অনেক সময় অল্প মাত্রায় ইউজ করে। ডাক্তাররা হয়তো অনেক ভালো ভালো কাজ করে। আজকের দিনে একটা কথা বলে দিচ্ছি, অ্যালকোহলের কথা বলবো। অ্যালকোহলকে অনেক সময় ডায়াবেটিকদের বা অনেক ডিজিজের অল্প মাত্রায় 1 চামচ, 1 টেবিল স্পুন তাকে যদি ওষুধের সঙ্গে মিশিয়ে তাকে ওষুধের মতো খাওয়ানো যায়, তাহলে সেটা অনেক সময় ভালো কাজ করতে পারে। কিন্তু মানুষ কি করে, যখন ওই কনফিউশন আসছে বা বডিতে একটা ঝিমুনি আসছে, সেই ঝিমুনি পার্টটাকে বা ভুলে যাওয়া যাচ্ছে, সেই পার্টটাকে বড় করতে গিয়ে অনেকে তার পরিমাণটাকে বাড়িয়ে ফেলে। তখন তারা আলফা, বিটা, গামা, এপসিলন এই টাইপের অ্যালকোহলিজমে পড়ে যায়। অ্যালকোহলিজমে যখন আলোচনা করব তখন ব্যাপারটাকে আরো ভালো করে আলোচনা করব। সেটাও কিন্তু তাই ভালো জিনিসটাকে আমরা ক্ষতিকর করে ফেলছি। আবারও বলেছি, পয়জন কাকে বলে? পয়জন হচ্ছে এভরিথিং ইন এক্সেস ইজ কল্ড পয়জন। ভালো জিনিসও বলেছিলাম বেশি ইউজ করলে সেটা পয়জন হতে পারে। আজকে ওপিওয়েডকে ডাক্তাররা কন্ট্রোল ওয়েতে কোনো জায়গায় ইউজ করতে পারে,
কিন্তু সেটাকে ওভার এক্সেসিভ ভাবে মানুষ ফ্রিলি ইউজ করলে সেটাকে নেশা হতে পারে। এছাড়া আছে ওপিওয়েডের কিছু এক্সাম্পল। হিরোইন ইজ হোয়াইট অর্ডারলেস বিটার ক্রিস্টালাইন কম্পাউন্ড, সব থেকে ইম্পর্টেন্ট হিরোইন। কয়েকটা দিন আগে হেরোইনের মধ্যে ম্যাক্সিমাম ভাবে মানুষের মধ্যে অ্যাডিকশন আসছিল, আজকে কন্টিনিউয়াস প্রচারে, কন্টিনিউয়াস যখন এটা এগেনস্টে ক্যাম্পেইন হচ্ছে, তার ফলে ওপিওয়েড এই হিরোইনের ইউজ অনেকটা কমে এসছে। ডাইইথাইল মরফিন খুব ইম্পর্টেন্ট, এই যে নামগুলো বলছি এগুলোই কিন্তু পরীক্ষায় আসে। ডাইইথাইল মরফিন একটা ওপিওয়েড, এটা আরেকটা হিরোইনের একটা সায়েন্টিফিক নেম। এক্সট্রাক্ট ফ্রম ল্যাটেক্স অফ দ্য পপি প্ল্যান্ট, এই যে পপি গাছটা দেখতে পাচ্ছ ছবিতে নর্মালি দেওয়া আছে, এই পপি গাছের ল্যাটেক্স, পপি গাছের কিছু ফুল হয়, সে ফুল ভিতরের মধ্যে তাকে কেটে দেওয়া হয়, কেটে দিলে অনেকটা রাবারের প্ল্যান্টের মতো একটা করে কষ বেরিয়ে আসে, সেই কষগুলোকে কালেক্ট করে নিয়ে তাকে ক্রিস্টাল ফর্মে করে দিয়ে এই ডাইইথাইল মরফিন তাকে প্রডিউস করা হয়। তার কেমিক্যাল স্ট্রাকচারটা এরকম থাকবে। হেরোইন অ্যাক্টস অ্যাজ ডিপ্রেসেন্ট অ্যান্ড শোজ ডাউন বডি ফাংশন, এরা বডিকে একদম দুর্বল করে দেয়, ঘোরের মধ্যে রেখে দেয়, ভুল বকা শুরু করে, লোকেরা জোর করে এগুলো নেয় যাদের লাইফে ডিপ্রেশন বেশি, যারা কোনো কিছু ভুলে থাকতে চাইছে, কারণ তাদের অ্যাক্টিভিটির জন্যই মানুষ, তার নিজের অ্যাক্টিভিটির জন্যই মানুষ সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে। যদি আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলোকে আমরা সোজা সাপটা রাখতে পারি, আমরা যদি নিজেরা কোনো ভুল না করি, সে ভুলের রিপেন্টেন্স আসবে না। ফলে ভুলের রিপেন্টেন্সকে দূর করতে গিয়ে তারা তখন এই ধরনের ড্রাগ অ্যাবিউজে চলে যায়। কেন ভুলটা করলাম, এইভাবে তারা ড্রাগের আশ্রয় নিয়ে ফেলে। ধীরে ধীরে যদি আজকে যদি একটা হোল সোসাইটি ড্রাগের আন্ডারে চলে আসে, আফ্রিকান বড় সোসাইটি আছে, আমেরিকাতে কিছু ছোট ছোট কসবা আছে, ছোট ছোট গ্রাম আছে যেখানে আফ্রিকানদের বাস, সেখানে দেখা যায় ওরা ছোট বয়স থেকে, খুব অল্প বয়স থেকে তারা সিগারেটের মধ্যে এই ধরনের হেরোইন ভরে নিয়ে তারা খেয়ে যাচ্ছে। বিকজ সেখানে আনএমপ্লয়েড বেশি, তারা পড়াশুনো করেনি, ফলে চাকরি বাকরি পায়নি, পাশাপাশি দেখছে তাদের বাড়িতে তাদের পাশের বন্ধু বান্ধব তারা অনেক বেশি, তারা অর্থকরী হয়ে গেছে, তারা বড়লোক হয়ে গেছে, তাদের পয়সা করি, তারা গাড়ি বাড়ি করেছে। কিন্তু একটা দল যখন গাড়ি বাড়ি করতে পারছে না, কম্পেয়ার করছে, সে নিজে যে ছোটবেলায় পড়াশোনা করেনি সেটা দেখেনি, তার ফলে তার মধ্যে ডিপ্রেশন আসছে। সে ডিপ্রেশন থেকে মুক্ত হতে গিয়ে, সবকিছু ভুলে থাকতে গিয়ে সে তখন ড্রাগের আশ্রয় নিচ্ছে। এই জন্য এই বিষয়গুলো তোমাদের এই সাবজেক্টের সিলেবাসের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। এরপরে যে ক্যাটাগরিতে আসছি তার নাম ক্যানাবিনয়েডস, খুব ইম্পর্টেন্ট একটা আরেকটা ড্রাগ যেটা আমাদের প্রবলেম ক্রিয়েট করে আমাদের সোসাইটিকে। দ্যাট একটা পার্টিকুলার কেমিক্যালস দ্যাট অবটেইন ফ্রম ক্যানাবিস প্ল্যান্ট। ক্যানাবিস প্ল্যান্ট মানে যেটাকে তোমরা গাঁজা বলতে পারো, ভাং, গাঁজার থেকেও বেশি এটাকে ভাং বলা চলে। ভাঙের পাতা দেখতে পাচ্ছ এরকম দেখতে, আমাদের আশেপাশে অনেক সময় ভাং গাছ দেখতে পাওয়া যায়, ক্যানাবিস প্ল্যান্ট বলা হয়। তাদের ফ্লাওয়ার, লিভ, সিড, রেজিনস, এটা সব কটা কাজে লাগে। মণিপুরি গাঁজা আমাদের মধ্যে খুব প্রচলিত, আশেপাশে পাওয়া যায়। এগুলো সম্পর্কে তাদের সিড একসঙ্গে করে পুরো শুকনো পাতাটাকে ডলে নিয়ে ওই আবারও সিগারেটের মধ্যে দিয়ে ভরে অনেকে খেয়ে যায়। প্রথম অবস্থায় তাদের মধ্যে একটা হ্যালুসিনেশন আসে, একটা ফিল গুড ফ্যাক্টর চলে আসে, তো ধীরে ধীরে তারা যখন পুরো অ্যাডিক্টেড হয়ে যায়, আস্তে আস্তে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার হতে শুরু করে। ক্যানাবিনয়েডস অ্যাটাচ টু রিসেপ্টর অফ মেইনলি প্রেজেন্ট ইন দ্য ব্রেইন। ব্রেনের মধ্যে কিছু রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরের সঙ্গে এই ক্যানাবিনয়েডের যে কেমিক্যাল গুলো আছে সেটা অ্যাটাচ করে যায় এবং একটা প্রথম অবস্থায় ফিল গুড ফ্যাক্টর দিয়ে দেয়। অনেকে শোনা যায় এটা খাওয়ার পরে কেউ হাসতে থাকে, কেউ কাঁদতে থাকে, একই রকম ইমোশনাল এক্সপ্রেশন দিতে থাকে। অ্যাডভার্স এফেক্টস অন cardiovascular system of the body, mainly heart block, heart attack, heart palpitation, slow movement of the heart, high movement of the heart, এগুলো হার্টের উপরে প্রেসার ক্রিয়েট করে, ব্রেন থেকে হার্টে চলে আসে, ধীরে ধীরে পুরো হিউম্যান বিংকে নষ্ট করে দেয়, ফিজিওলজিক্যাল ফাংশন নষ্ট করে দেয় এবং পুরো সোসাইটি ডিস্ট্রয়েড হয়ে যায়। কারো বাড়িতে এক সন্তান, দুই সন্তান থাকে, তারা যদি এইভাবে ড্রাগের আন্ডারে চলে আসে তাহলে সেটা প্রবলেম ক্রিয়েট করে। তার জন্য সিলেবাসে এটা আমাদের দিয়েছে, পড়তে হবে।
ক্যানাবিনয়েডস এর কিছু এক্সাম্পল আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মারিজুয়ানা, মনে রাখবে মারিজুয়ানা প্রথমে পারফরমেন্সকে এনহ্যান্স করে দেয়। একটা এক্সাম্পল মারিজুয়ানার ক্ষেত্রে আমরা দিতে পারি, তোমরা জানো 1986 এ ফুটবলের সম্রাট যাকে বলা হয়ে থাকে বা ফুটবলের রাজপুত্র বলা হয়ে থাকে, তার নাম দিয়েগো মারাদোনা। তিনি তার পারফরমেন্সকে এনহ্যান্স করতে গিয়ে তিনি মারিজুয়ানা নামে একটা ড্রাগ, যেটা ক্যানাবিনয়েডস এর মধ্যে পড়ে, সেটা তিনি নিয়েছিলেন এবং তার ফলে পারফরমেন্স এনহ্যান্স হয়েছিল। কিন্তু পারফরমেন্স এনহ্যান্স হওয়ার পরেও তার সমস্ত রকম যে খেলার অধিকার সেটাকে কেড়ে নেওয়া হয়। কারণ তিনি যদি আজকে নেন, তিনি যদি উদাহরণ রাখেন, তার ইউরিন টেস্ট করে পাওয়া গিয়েছিল, তাহলে সেটা কিন্তু একটা সোসাইটির কাছে ব্যাড মেসেজ যাবে। সে মারাদোনাকেও কিন্তু তার ক্যারিয়ারে বাধা করে দিয়েছিল এই মারিজুয়ানা, কারণ তাকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাকে খেলার থেকে দূর করে দেওয়া হয়েছিল এত বড় প্লেয়ারকে। দ্যাট ওয়াজ দ্য কজ অফ ম্যারিজুয়ানা। তিনি পরে বলেছিলেন মারিজুয়ানা নিয়েছিলেন টু পারফর্ম এনহ্যান্স পারফরমেন্স, কিন্তু এটা উনি জানতেন কি জানতেন না জানি না, হয়তো ড্রাগ সম্পর্কে তো সকলেই জানেন। তাদের বলা হয়েছে যে এটা ক্ষতি করে দেবে, আস্তে আস্তে তাকে নেশাতে নিয়ে যাবে। আজকের দিনেও দিয়েগো মারাদোনার কিন্তু অ্যাক্টিভিটিতে অনেক পাগলামো দেখা যায়, সেটা মাথায় রাখতে হবে। এছাড়া হাসিস, চরস, অ্যান্ড লাস্টলি আমাদের ইন্ডিয়াতে যেটা বেশি ব্যবহার করা হয় তা হচ্ছে গাঁজা। অনেকেই দেখবে কলকাতায় গাঁজার মধ্যে সেই তথাকথিত গাঁজাগুলো পুড়ে তারা টান দিয়ে থাকে, তারা অনেক সাধুদের বলা হয় যে তারা গাঁজা ফুঁকছেন, কিন্তু এটা ধীরে ধীরে তাদের ফিজিওলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে নিয়ে যায়। এবং আবারও বলা হচ্ছে একজন দুজন হলে প্রবলেম হতো না, যখন টোটাল সোসাইটি এটার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে তখনই প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে। দিস ইজ দ্য প্ল্যান্ট অফ দিস ক্যানাবিনয়েড অর গাঁজা প্ল্যান্ট। আমাদের বাড়ির আশেপাশে তাকালেই এই ধরনের প্ল্যান্ট দেখতে পাওয়া যায়। এছাড়া আছে কোকেইন, অ্যানাদার রেঞ্জ অফ ড্রাগস, যেটাকে কোকা প্ল্যান্ট থেকে তৈরি করা হয়। কিভাবে কাজ করে? কোকেইন ইজ ভেরি স্ট্রং সিএনএস স্টিমুল্যান্ট। সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, খুব বেশি স্টিমুলেট করে দেয় কোকেইন। এরা করে কি, ডোপামিন, বডিতে ডোপামিন সেটাকে রিলিজ করে দেয়। দেখো ডোপামিনের একটা অদ্ভুত ফ্যাক্টর আছে। ডোপামিন আমাদেরকে ঘুম আনায়, আবার ওভার ডোপামিন আমাদেরকে ফিল গুড ফ্যাক্টর দেয় প্রথম অবস্থায়। অর্থাৎ প্রথমে যারা এটা খেয়ে নেয় তাদের মধ্যে খুব ভালো একটা অনুভব হতে শুরু করে, একটা উপরে উঠছি, ভাসছি, ভেসে বেড়াচ্ছি মনে হচ্ছে, পাটা হালকা হয়ে যাচ্ছে, বডি যেন উপরে আসছে, সবসময় আনন্দ ফিল হচ্ছে। কিন্তু সেই আনন্দ ফিল অতিরিক্ত পরিমাণে ডোপামিন রিলিজ করা নার্ভাস অ্যাক্টিভিটি দিয়ে, যখন এটা আমরা নার্ভের ক্ষেত্রে ক্লাস 11-এ পড়িয়েছিলাম, যদি কোনো কিছু দিয়ে ফ্লোটা অতিরিক্ত হয়ে যায় তখন কোনো অবস্থায় তাকে খুব অ্যাক্টিভ করে দেবে, তাকে ডোপামিন তাকে অত্যন্ত অ্যাক্টিভ করে দেবে, সবকিছুতে কাজে অ্যাক্টিভ হয়ে যাবে, সবকিছু তার ভালো লাগতে শুরু করবে অতিরিক্ত। কিন্তু ওভারফ্লো কি করে দেবে? যেহেতু ওভারফ্লো করে দিয়েছে, তার বডিতে আর তো প্রডিউস হচ্ছে না, তখনই কিছুদিন পরেই দেখা যাবে তার মধ্যে 2-4 দিন পরেই ওই ডোপামিনের ফ্লোটা যখন কমে আসবে, ম্যাক্সিমাম ডিপ্রেশন তাকে করে দেবে। তাই বলা হয় যে কিছু কিছু ক্ষেত্রে ইন জেনারেলি অতি আনন্দ করতে নেই। অর্থাৎ ডোপামিনের ফলে যদি অতি আনন্দ হয়ে যায়, অতি অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমাদের বডি ওভারফ্লো করে দিয়েছে বলে লেস ফ্লো করবার জন্য, তখন তারপরে একটা ওভারফ্লো করে দিয়েছে, তারপরে যে ডোপামিনটা আসার কথা নর্মাল, সে তার থেকে কম আসবে, ফলে তার ফিল গুড ফ্যাক্টর নষ্ট হয়ে গিয়ে তাকে সে বারবার করে ডিপ্রেস মনে করতে থাকবে। তাই আমরা যদি যত জানকারি নেব, কি হচ্ছে আমার বডিতে যত বেশি করে জানবো, তত আমি কন্ট্রোলে থাকতে পারবো। যদি দেখা যায় এগুলো হচ্ছে, আচ্ছা আমাকে চিন্তা করতে হবে, চিন্তা করে আমি নিজেকেই পারবো। এই জন্যই তো জ্ঞান, এই জন্যই তো নলেজ। এই নলেজ আমাদেরকে কন্ট্রোল করে দেয়। আমরা ওভার অ্যাক্টিভ হব না, ওভার লেস অ্যাক্টিভ হব না। যদি লেস অ্যাক্টিভ ফিল করে কেউ, তাহলে বোঝা যাবে যে না, এইভাবে করে আমার বডি রেসপন্স করছে, কিছুদিন অপেক্ষা করি, তারপরে ঠিক হয়ে যাবে। অনেক সময় আমরা আমাদের ভালো বই পড়তে হবে, ভালো নিজেদের মতো কাজ করতে হবে, তারপরে দুঃখের সময়টা আস্তে আস্তে ডোপামিন ফ্লোটা, আসলে কেমিক্যাল ফ্লোটা যখন আবার ঠিক হয়ে যাবে, তখন আবার বডি আগের মতো হয়ে যাবে। তাই কারো ক্ষেত্রে এটা ন্যাচারালি ভাবে অ্যাবনর্মালি আচরণ করে উইদাউট কোকেইন বা এই ধরনের কোনো ড্রাগস, তখন তাদেরকে মেডিকেলি তাদের ট্রিট করতে হয়। তা না করলে যারা কোকেইন নিচ্ছে, একদম সুস্থ সবল মানুষ, সে জোর করে কোকেইন নিয়ে ওভার ডোপামিন বের করে দিয়ে সে নিজে থেকে আবার নিজেই ডিপ্রেসড হয়ে যাচ্ছে, এটা করার তো মানে হয় না।
তাই আমি যদি জানি কোথায় আমার প্রবলেম আসছে, নার্ভাস কোথায় গিয়ে নার্ভের ফ্লোটা কন্ট্রোল হচ্ছে, সেটা যদি একবার জানতে পারি, তাহলে নিজের নার্ভাস কন্ট্রোলকে আমি নিজেই বলতে পারি নিজের মনে, আচ্ছা দুদিন পরে আমার এমনি ঠিক হয়ে যাবে। আজকে কিছু কিছু আমি কন্ট্রোল করি, ডোপামিনের ফ্লো ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে দেখবে 10, 12, 14 দিন পরে ঠিক হতে হবে, আমার হয়ে যাবে ঠিক। খাওয়া দাওয়া ভালো করে করব, আমরা খাওয়া দাওয়া ঠিক মতো নেব, ওভার ফুড নেব না, লেস ফুডও নেব না। মনে রাখবে যদি খাওয়ার পরিমাণ অতিরিক্ত, যে গাঁজা খাওয়ার পরে কি হয়ে যায়, যে অতিরিক্ত খাওয়া খেতে শুরু করে দেয়, আবার কেউ খুব খাওয়া কমে যায়, দুটোই কিন্তু মেন্টাল প্রবলেম। এর আগের সিলেবাসে আমাদের মেন্টাল নিয়েও একটা সিলেবাসে দেওয়া ছিল, কিন্তু এখন এটা সরিয়ে দেওয়া হয়েছে। কারণ সব জায়গায় কিন্তু এই ডোপামিনের ফ্লো, সেরোটোনিনের ফ্লো, নিউরোট্রান্সমিটারের ফ্লো, এর ফ্লোটা যদি আনকন্ট্রোলড হয়ে যায়, মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে, ডিসব্যালেন্স হয়ে যায়। আর কোকেইন কি করে, জোর করে এই ডিসব্যালেন্স করিয়ে দিয়ে তারপরে বডিকে মেন্টাল ডিজিজ পার্সনে কনভার্ট করে ফেলে। এবার কি দেখবো, কজেস ইউফোরিয়া। ইউফোরিয়া কথার অর্থ সবকিছুকে মানে একটা কল্পনায় যেন বড় বড় জিনিস দেখতে শুরু করে। ইউফোরিয়া, ইউফোরিয়া একটা মারাত্মক কন্ডিশন, যে কোন একটা মেয়ের মনে হলো যে একটা বিরাট বড় কোন একটা হিরো আছে, সেই হিরো যেন তার বর হয়ে গেছে, তার হাজবেন্ড হয়ে গেছে, ইউফোরিয়াতে থাকবে। একটা ফিমেল মনে করলো তার সবচেয়ে সুন্দরী তার বউ হয়ে গেছে। এগুলো এই ধরনের মানসিক একটা অবস্থা তৈরি। এই ইউফোরিয়া নেবার জন্য অনেকে এই ধরনের কোকেইন নিয়ে ফেলে। এনার্জি ম্যাক্সিমাম বেড়ে যায়, অ্যান্ড টকেটিভনেস, খুব কথা বলতে শুরু করবে। যদি কোকেইন নিয়ে যায় খুব কথা বলতে শুরু করবে, হাইলি টকেটিভ, একজন খুব কম কথা বলে একটা লোক খুব হাই কথা বলতে শুরু করেছে, এটা চলে আসবে। যেন এদের মধ্যে আরো কিছু চলে আসবে, হ্যালুসিনেশন এফেক্ট। মনে রাখবে ইউফোরিয়ার মতো আর একটা হ্যালুসিনেশন, চোখের মধ্যে সর্ষে ফুল দেখা, হ্যালুসিনেশন। সে একটা ঘোরের মধ্যে থাকবে সব সময়। এই যে পার্টগুলো, এটা জোর করে কোকেইনের মাধ্যমে আমরা নিয়ে থাকি। কারো ক্ষেত্রে ন্যাচারালি এটা হয়ে যায়। ন্যাচারাল হলে কিছুদিন পরে কেউ যদি কজকে নিয়ে জানা যায়, দেখবে ডাক্তাররা খুব বেশি মেন্টাল ডিজিজ হন না। কেন হন না? তারা কারণটা জানেন। তারা সেইভাবে নিজেদেরকে থিঙ্কিং করে দিয়ে, থিঙ্কটাকে বদলে দিয়ে, চিন্তাটাকে বদলে দিয়ে তারা নিজেদেরকে ঠিক নিজেরাই করে দেন। শুধু চিন্তার চেঞ্জ করে দিয়ে, মেন্টাল মেকআপ করে দিয়ে আমরা এইগুলোকে ট্রিট করতে পারি। এটা যত বেশি জানকারি নেবে, মনে রাখবে যারা বায়োলজিকে নিয়ে জেনেছে, যারা সায়েন্সকে নিয়ে জেনেছে, সবাই যারা ম্যাথ নিয়ে পড়েছে, ফিজিক্স নিয়ে পড়েছে, তারা এই নলেজগুলো নেয়নি বলে তারা কিন্তু এই ধরনের রোগগুলো আসলে তারা আনকন্ট্রোল হয়ে যায়। নিজেরই কন্ট্রোল নিজেকে যদি আমি কিভাবে করব, ভালো জিনিসগুলোর মধ্যে নিজেকে ইনভলভ করব, যেভাবে ভালোতে করা যায়, ভালো থাকা যাবে সেভাবে ভালো থাকবো। ভালো থাকতে চাইলেই ভালো থাকা যায়, চেষ্টা করতে হবে। নিজের মনে মনে বাট মারকগুলি ফপ ওরাও কোনো চিন্তা ভাবনা ওইভাবে রাখতে পারবো। সেরকমই কোকেনের মধ্যে এলে কোকেনে জোর করে আমি গিয়ে বডিকে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডারে আনবো না। এটা কি করে করবে? স্যাডলি কোকেন ইজ ইউজড বাই স্পোর্টস পারসন and they are abused, very important। কারণ কোকেইন, এই যে দেখো, এই যে বেটার পারফরমেন্স করালো, অর্থাৎ তাদেরকে কোকেইন ইউজ করে স্পোর্টসম্যানদের, ভেরি স্যাড নিউজ এটা। মনে রাখবে স্পোর্টস, এই যে মারিজুয়ানার কথা বলেছিলাম, এরকমই কোকেইন কি ইউজ করা হয়। তারা যখন ভাবে যে না আমি একদম ওয়ার্ল্ডের টপার হয়ে গেছি, এই টপার হ্যালুসিনেশন এফেক্ট, ইউফোরিয়াতে পড়ে গেছে, তার ক্ষমতার থেকে বাইরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, চিন্তার মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়ে তাকে বলা হচ্ছে তুমি, তাকে খুব পারফরমেন্স বেশি করে দিল, কিন্তু সে কোকেইন নেওয়ার ফলে হয়েছে বলে আস্তে আস্তে তার মধ্যে সেই ব্যাড এফেক্ট গুলো দেখা দেবে। তার কারণগুলো তো আজকে আমরা যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করার জন্য বলি, তারা বলবো যে এইভাবে কেমিক্যালকে জোর করে নষ্ট করবার তো দরকার নেই। এইভাবে করে আমরা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ, এটা আমাদেরকে ওই নিউরোট্রান্সমিটারের ফ্লোটাকে ভালো করতে সাহায্য করে। ব্যালেন্স ডায়েট আমাদের নিউরোট্রান্সমিটারের ফ্লোটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। সেই সঙ্গে অ্যাভয়েড অফ দিস কোকেইন, এই ধরনের যে ড্রাগগুলোর মধ্যে আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। এইভাবে আমরা অ্যালকোহল অ্যান্ড ড্রাগ ইউজ থেকে বাঁচতে পারি। এছাড়া রয়ে গেছে টোবাকো, ভেরি কমন ফর্ম অফ ইনটক্সিকেটেড মেটেরিয়াল। আমরা অনেকেই এর দ্বারা দাস হয়ে পড়েছি, এটার থেকে আমাদের বেরিয়ে আসাটা দরকার। টোবাকো ইজ এ প্রোডাক্ট অবটেইন ফ্রম লিভস অফ টোবাকো প্ল্যান্ট। যদিও আমাদের দেশে দেখো টোবাকো থেকে দেশের বিরাট বড় রেভিনিউ জেনারেট হয়। আমাদের অনেক মন্ত্রীরা বলে দেন যে টোবাকো ইউজ করার পারমিশন, তাদের কথা বলে দেন যে সেক্ষেত্রে টোবাকো দিয়ে যে পয়সাটা আসবে সে পয়সা দিয়ে
কোনো একটা এরিয়ার ডেভেলপমেন্ট করা যাবে। এটা দুঃখজনক হলেও আমাদের দেশে এটা পসিবল হয়ে যাচ্ছে। বিহারে যেরকম নীতিশ কুমার তিনি অ্যালকোহলকে পুরো ব্যান করে দিয়েছেন, করা সম্ভব। সেরকম আমরা সিগারেট বা এগুলো চাষ করা, অথচ আমাদের ইকোনমিক প্ল্যান হিসেবে টোবাকো চাষ করার কথা বলা হয়। এটা বড় স্যাড ঘটনা। একদিকে টোবাকো আমাদের ক্ষতি করার কথা বলছে, ওইদিকে আবার টোবাকোর প্রোডাক্ট বের করা হচ্ছে ইকোনমির জন্য, দেশের উন্নতির জন্য টোবাকো বলে কাজ করবে, কারণ সেখানে ম্যাক্সিমাম ট্যাক্স থাকে, গভর্নমেন্ট সেখান থেকে ট্যাক্স রেভিনিউ রিলিজ করে। এটা খুব স্যাড নিউজ আমাদের, কিন্তু তবুও আমাদের জানতে হবে, কিছু উপায় নেই। কন্টেন অ্যালকালয়েডস কল নিকোটিন ইজ এক্সট্রিমলি হার্মফুল অফ দ্য বডি। যে ওভার পরিমাণে নিকোটিন চলে যায়, বডির ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য নিকোরেট বলে ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটগুলো দিয়ে নিকোটিনকে দূর করবার চেষ্টা করা যেতে পারে। অথবা ওয়েলনেস সেন্টার, যেগুলোর কথা এর আগে আমি বলেছিলাম, ওয়েলনেস সেন্টারে গিয়ে মানুষ অনেক বেশি পরিমাণে এই ড্রাগের নেশা থেকে দূরে সরতে পারে। বিশেষ করে অ্যালকোহলিজমকে সরানোর জন্য আজকে অনেক সেন্টার গড়ে উঠেছে। টোবাকো ইজ স্মোকড, চিউড অর স্নিফড, মানে নস্যি ভাবে টোবাকোকে ইউজ করা হয়। তাহলে এইভাবে গেল কিছু ড্রাগসের নাম। অ্যাডভার্স এফেক্ট অফ স্মোকিং, চিউইং টোবাকো, এগুলো তোমরা সকলেই জানো, এগুলো নিয়ে বেশি আলোচনা করব না, খুব তাড়াতাড়ি বলে যাই। ইনক্রিজ ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, হাই রিস্ক অফ লাং ক্যান্সার, হাই রিস্ক অফ ওরাল ক্যান্সার, অক্সিজেন ডেফিসিয়েন্সি টু দ্য বডি অ্যান্ড ইনক্রিজড রিস্ক অফ ব্রঙ্কাইটিস, সবকটাই কিন্তু অ্যাডভার্স এফেক্ট অফ স্মোকিং, সেটা তোমরা সকলেই জানো। এবং অনেকেই আজকাল স্মোকিং কুইট করছে, এটা একটা গুড নিউজ। এছাড়া হোয়াট মোটিভেট ইউথ টুয়ার্ডস ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ, অ্যালকোহল অ্যাবিউজ থেকে কি জিনিসটা মোটিভেট করতে পারে। মোটিভেশন তো লাগবে লাইফে, কি দিকে তারা ড্রাগের দিকে তারা চলে যায়। প্রথম কথা কিউরিওসিটি, কি হয় দেখি না, আস্তে আস্তে নেশায় পড়ে যায়। অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, চলো অ্যাডভেঞ্চার করে ঘুরতে গেছি, অ্যালকোহল নিচ্ছি, সিগারেট খাচ্ছি, নিজেকে বড় মনে করছি। এই সমস্ত কারণে ধীরে ধীরে এই নেশার আদত তাদের পড়ে যায়। পিয়ার প্রেশার, অনেক সময় কম্পিটিশনের প্রেশার এসে যায়, চাকরি বাকরির ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট, এটা একটা প্রবলেম এসে যায়, তার জন্য অনেকে নেশার দিকে ছুটে যায়। সোশ্যাল হ্যাবিট, সামাজিকভাবে অনেকে মনে করে সিগারেট স্মোকিং করলে বেশ একটা স্মার্টনেস আসে, এই ধরনের কিছু ধারণা থাকে, সেই থেকে আমাদের এই ধরনের ড্রাগ অ্যান্ড অ্যালকোহল এটা নেওয়ার প্রবণতা বাড়তে শুরু করে। কোপ আপ উইথ স্ট্রেস থেকে বাঁচার জন্য অনেকে এই ধরনের নেশা করে থাকে। কাজে এই জায়গাগুলো যত আইডেন্টিফাই করব, সেই জায়গার থেকে আমরা দূরে যদি থাকতে পারি, তাহলে নেশার দিকে যাবে না ইউথ জেনারেশন। যার জন্য সিলেবাসে দেওয়া আছে, কারণ আজকে ক্লাস 12 এটা তোমাদের দেওয়া, 12 এই কারণে দেওয়া যে এই সময় তোমাদের নলেজটা দিয়ে দিলে হয়ে যাবে কি তোমরা ইন ফিউচারে 1% যদি এটা থেকে কমে আসতে শুরু করে কিছু পার্সেন্ট, তাহলে আমাদের দেশ কিন্তু উন্নতিতে এসে যাবে, তারা কি করবে। এরপরে আছে ফ্যাশনেবল অ্যান্ড ট্রেন্ডি, সবচেয়ে বড় কথা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাছাকাছি আছে ফ্যাশনেবল হওয়ার জন্য, ট্রেন্ডি হওয়ার জন্য, বলছে সোসাইটি থেকে মান পাওয়ার জন্য। এই ধরনের গানও আছে, অগবধূ সুন্দরী ফিল্মের একটা গান আছে, ওই গানগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি বা বলানোর চেষ্টা করা হচ্ছে যে সোসাইটি কিভাবে আমাদের সাপোর্ট করে দিচ্ছে অ্যালকোহলিজমকে। সেই জন্য ওইগুলো কিন্তু সোসাইটির কিছু রূপ, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের ফলো করা যাবে না, আমাদের মাথায় জানতে হবে। এবার ইমিডিয়েট কিছু এফেক্ট আছে ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজের। কি হতে পারে? ভায়োলেন্স, সবার প্রথমে কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই হিংস্র হয়ে যেতে পারে, স্লিপলেসনেস, ঘুম কমে যেতে পারে, স্লার্ড স্পিচ, কথাবার্তার মধ্যে জড়িয়ে পেঁচিয়ে আসতে পারে, আনকনসিয়াসনেস, সবাই জানো পুরো অজ্ঞান হয়ে যেতে পারে, ব্ল্যাকআউটস, চারিদিক অন্ধকার দেখতে পারে, ভমিটিং হতে পারে, কোমাতে চলে যেতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। ভায়োলেন্স, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এই সবকটাই কিন্তু অ্যালকোহল, পার্টিকুলারলি ড্রাগস, এগুলোর সঙ্গে চলে যায়। লং টার্ম এফেক্ট অফ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, এগুলো মেইনলি তোমরা জেনে নেবে, শুধু টার্মগুলো পরপর বলে যাচ্ছি। হাই রিস্ক অফ ইনফেকশন লাইক এইডস, কেন এইডস এর কথা বললাম? যারা ইনজেক্টেবল ড্রাগ নেয়, তারা একজনের থেকে আরেকজন ইনজেক্ট নিয়ে নিচ্ছে, সেখান থেকে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন হয়ে যাচ্ছে এইডসে। তাদের মধ্যে
নেওয়ার ফলে তাদের মধ্যে আনকন্ট্রোল মেটিং এর প্রবণতা বাড়ছে, তার ফলে এইডস এসে যেতে পারছে। লিভার ড্যামেজ হয়ে যায়, ইনক্রিজ রিস্ক অফ হার্ট ডিজিজ, হাই রিস্ক অফ ডেডলি ডিজিজ লাইক ক্যান্সার, ডিপ্রেশন, ভয়ঙ্কর ডিজিজ। জানবে ডিপ্রেশন কিন্তু একটা ভয়ঙ্কর, ডিপ্রেশন থেকে বাঁচতে হবে নিউ সোসাইটিকে। অ্যাবনর্মাল মিনস্ট্রুয়াল সাইকেল অফ দ্য ফিমেল, ফিমেলের ক্ষেত্রে মিনস্ট্রুয়াল সাইকেল অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। ডিক্রিজ স্পার্ম প্রোডাকশন ইন মেলস, একনি বা ব্রণ আসতে পারে, মুড সুইং আসতে পারে, মুডটাকে একরকম থাকলো না, কখনো খুব আনন্দ হাসছে, কখনো আবার মুডটা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর একটা এফেক্ট দেখা দেয়। ল্যাক অফ ইন্টেন্স স্টাডিজ অ্যান্ড হবিজ, হবি থাকবে না, তাই আমি বারবার বলি হবি জেনারেট করো, যে কোনো কিছু হবি করো, খেলাধুলোর মধ্যে হবি নিতে পারো, কিছু কালেকশনের মধ্যে হবি নিতে পারো, বুক স্টাডি হবি করতে পারো। জীবনে ছোটখাটো একটা কোনো হবি রাখতে হয়, ছোট কোনো 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 হবি, সেই হবির মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলে কালেকশনে, যে আমি এত কালেকশন করেছি, আমার ভালো লাগছে, যে আমি অনেকটা বেটার হয়েছি, এইগুলো সম্পর্কে জানা। ফিলান্থ্রফি বা অনেক সময় ডাক টিকিট কালেকশন, এগুলো আগে ছিল, আজকাল এগুলো একেবারে নেই, সবাই মোবাইলে হবি নিয়ে এসছে, ইউটিউব ভিডিও দেখছে, খারাপ খারাপ জিনিস, ভালো ভিডিও দেখো না, তাতে হবি হবি করো নাও। কুকিং করতে পারো, রান্না সবচেয়ে ভালো হবি। কেউ যদি ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস তৈরি করে না, রান্না করে, খেতে বসে প্রায়ই যদি তাদের মধ্যে রেসিপি করার, এটা বিরাট ভালো হবি হতে পারে। এই হবিতে নিজেকে কন্ট্রোল করতে পারো। দেন ওয়েট ইনফ্ল্যাচুয়েশন আসতে পারে। তো এইভাবে করে আমাদের এইভাবে ইনফ্ল্যাচুয়েশন কথার অর্থ কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। এইভাবে লং টার্ম এফেক্টে আমাদের ড্রাগস অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ করে দিতে পারে। কাজে এই সম্পর্কে আমাদের অ্যাওয়ার থাকতে হবে। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, কিভাবে আমরা এটাকে প্রিভেনশন কন্ট্রোল করতে পারি মনে রাখবে। অ্যাভয়েড আন্ডার পিয়ার প্রেশার, প্রেশারকে নেওয়া যাবে না, প্রেশারকে নিলে উড়িয়ে দিতে হবে। অ্যাকসেপ্ট ফেলিয়ার, অর্থাৎ কেউ যদি কখনো ব্যর্থ হয়ে যায়, কেউ হেরে যায়, খেলাধুলোর মধ্যে বেশি করে মন নিবেশ করলে দেখবে কখনো জিতবে কখনো হারবে, এই হারা জেতার মধ্যে তো জীবনের অংশ, সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যে ফেলিওর অ্যাকসেপ্ট করতে পারে না, তার পক্ষে এই সমাজে কিন্তু ড্রাগের প্রতি অ্যাট্রাকশনটা বেড়ে যেতে পারে। ফেস অ্যান্ড ওভারকাম স্ট্রেস, স্ট্রেসকে ফেস করতে শিখতে হবে। যে স্ট্রেস আসবে, লাইফে স্ট্রেস থাকবে, সেই স্ট্রেসকে বারবার ফেস করে যাও, বারবার ফেস করো। এই যে পড়াশোনা করছো তোমরা, স্ট্রেস নেই? সাকসেসের স্ট্রেস, কি স্ট্রেস তোমরা যদি এই কথাটা ভাবতে পারি, শুধু ভাবনাটাকে যদি এদিকে নিয়ে যেতে পারি, জীবন আসল যে এখানে লাইফে করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, কোনো না কোনো রাস্তা দিয়ে কোনো না কোনো জায়গায় আমরা রোজগার করতে পারবো। রোজগারের স্ট্রেস, কি ইনকাম করব তার স্ট্রেস। তোমরা ভাবো না কেন, আজকে পড়াশোনাটা ভালো করে করে যাও, তুমি 2-4টে স্টুডেন্ট নিয়ে বসে গেলে, সেখানে নিজের হবির মতো কাজ করলে, লাইফে চলতে গেলে অত খরচ লাগে না যে পাশাপাশি মনে হবে যে কারো বিরাট বড় বাড়ি আছে, গাড়ি আছে, যে তার মতো হতে হবে। কম্পেয়ার করো না, কম্পেয়ার করতে গেলেই তখন তুমি ওয়েট করো, অপেক্ষা করো, ভালো কাজ করো, এক সময় তোমার হবে। এই যে স্ট্রেস গুলো আসলেও তাকে ফেস করতে পারবে, সেটাও কিন্তু আমাদের ড্রাগ থেকে দূরে রাখবে। বিশেষ করে ছেলেদের, মেয়েদেরও আজকাল দেখা যাচ্ছে। টেক হেল্প ফ্রম প্যারেন্টস, প্যারেন্টস এর কাছে আলোচনা করতে হবে। দেন সিক মেডিকেল হেল্প ইফ রিকোয়ার্ড, যদি মেডিকেল হেল্প থাকে সেটাও সব শেষে অপশন আছে। মেডিসিনের কাছে যেতে হবে, ডাক্তারদের কাছে যেতে হবে, ডাক্তাররা তোমাদেরকে সঠিকভাবে রাস্তা দেখিয়ে দেবে। আজকাল এত ভালো ভালো ড্রাগ বেরিয়ে গেছে, এত ভালো ওষুধ বেরিয়ে গেছে, যে ওষুধ দিয়ে আমরা পারবো নিজেদেরকে এই সমস্ত জায়গা থেকে দূরে সরিয়ে রাখতে। এইভাবে আমাদের এই সিলেবাস বলে দিয়েছে, কাজে তোমাদের এটা কিন্তু খুবই দরকারি। কাজেই এর আগে তোমাদের আরেকটা কথা বলে নেব, যে কথাগুলো ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে নিতে চাইছি, যে অ্যালকোহলিজম বাংলা মিডিয়ামে খুব বেশি করে আসে, তাতে আলফা, বিটা, গামা, এপসিলন, এই 4 টাইপস অফ অ্যালকোহলিজম আছে। যারা অর্থাৎ যারা আলফা অ্যালকোহলিজম, তারা অল্প বিস্তর মাঝে মধ্যে অ্যালকোহল খেয়ে যাচ্ছে। বিটা অ্যালকোহলটা ক্রমাগত একটু বাড়ছে। গামা অ্যালকোহলিজম ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রিট, কারণ সেক্ষেত্রে দেখা যায় সে দিনের মধ্যে প্রায় বেশিরভাগ সময় সে অ্যালকোহল মাঝে মধ্যেই খাচ্ছে, কোনো না কোনো সে বাহানা খুঁজছে, অ্যালকোহল ড্রিঙ্ক করে নিচ্ছে। আর এপসিলন টাইপ অফ যে অ্যালকোহলিজম ইজ ভেরি 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 ডেঞ্জারাস। এপসিলন টাইপ অফ অ্যালকোহলিজমে কি হয়, সে একটা হিউম্যান বিং সকালবেলা মুখ ধুচ্ছে অ্যালকোহল দিয়ে, এরকমও হয়ে যায়।
প্রচুর হয়তো পয়সা আছে, সে অ্যালকোহলিজম যে সে নেশা করে পড়ে থাকছে, ওই এপসিলন টাইপ অফ, অর্থাৎ সে 24 ঘন্টা জলের বদলে সে অ্যালকোহল ড্রিঙ্ক করে নিচ্ছে, এই এপসিলন টাইপ অফ, অর্থাৎ এইভাবে যদি অ্যালকোহলিজম আস্তে আস্তে আলফা বিটা গামা অ্যালকোহলিজম এইভাবে বাড়তে শুরু করতে করতে পুরো হিউম্যানটাকেই তারা নষ্ট করে দেয়, তখন তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে যেতে হয় যে কোনো ড্রাগ অ্যাবিউজের ক্ষেত্রে। তবে সবচেয়ে বড় কথা মেন্টাল স্ট্রেংথ, আমরা যদি মনে মনে একবার ভেবে নিই আমি পারবো এই সমাজ থেকে দূরে থাকতে, হবি গ্রো করব, ভালো লাগা জিনিসগুলোকে করে যাব, তাহলে কোনো ব্যাপার না। দেখো আমি তোমাদের সঙ্গে আছি, ভগবান করে বা আমি আমাদের গডকে স্মরণ করি, আমি কখনো ডিপ্রেশনে ভুগি না, কারণ আমি নিজে থেকে ডিপ্রেশন আসলে আমি জানি কোথায় আমার কন্ট্রোল, কোন জায়গাটা নিজেকে ইনভলভ করে নেব, কোন একটা বেটার কাজে ইনভলভ করব। অনেক কিছু হবি আছে, তোমরা হবি গ্রো করতে পারো। কেউ পেট পালন করতে পারে, যারা পেট পোষে তাদের মধ্যে ডিপ্রেশন থাকে না, তাদের মধ্যে ড্রাগস অ্যাবিউজ হওয়ার দরকার নেই। তোমরা ফিশ অ্যাকুয়ারিয়াম করতে পারো, তোমরা প্ল্যান্ট লাগাতে পারো, প্ল্যান্টেশন করতে পারো, কত কিছু সাইডে আছে, বই পড়া যেতে পারে, ছবি আঁকা যেতে পারে, এতগুলো অপশন আমাদের গোটা পৃথিবীতে আছে। সেইটা নিয়ে কেন আমরা তাহলে এত ভাবনা চিন্তা করব, কেন আমরা ড্রাগের দিকে যাব? কাজেই দেখো এই যে এত বড় একটা চ্যাপ্টার তোমাদের কাছে করালাম, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, বেটারমেন্ট অফ ইউ, বেটারমেন্ট অফ এভরিবডি। আজকে আমি যখন এই লেকচার দিয়ে যাব, পরবর্তীকালে লেকচারগুলো ইউটিউবে থেকে যাবে, এই লেকচারগুলো যদি থাকে কোনোভাবে যদি আমাদের সোসাইটিকে কাজে লাগানো যেতে পারে, তাহলে সোসাইটির যদি মঙ্গল হয়, একজনকেও যদি আমি ভালো কিছু মানসিকতা দিতে পারি, তাহলে আমার সাকসেস আমি বলে মনে করব, অ্যাজ এ টিচার আমি সাকসেসফুল হব বলে মনে করব। তাই তোমাদের কাছেও এটা হাম্বেল রিকোয়েস্ট যে মেন্টাল কন্ডিশনকে কখনো ওই দিকে যেতে দিও না। কোনো কিছুকে আলটিমেট ভাবার কিছু নেই, সবসময় অপশন আছে দুটো, যে এই রাস্তায় হচ্ছে না ওই রাস্তায় ট্রাই করে দেখি না, কত রাস্তা আছে। সবচেয়ে ভালো একটা রাস্তা বলা হয় যে যদি কারো কখনো মেন্টাল ডিপ্রেশনে চলে আসে বা কিছু একটা অবস্থায় চলে যায়, তাকে বলা হয় যে গঙ্গার পারে, বলা হয় গঙ্গার পারে জায়গাটা কোনগুলো, গঙ্গার পারে জায়গাগুলো যেমন আমাদের রয়ে গেছে সেই হরিদ্বার, প্রয়াগ, সেখানে গিয়ে যদি 10-12 দিন ঘুরে আসা যায়, তার যে ফ্রেশ এয়ার, ডিপ ব্রেথ করো, খুব ভালো। আমাদের 50 থেকে 100 বার ডিপ ব্রেথ করে নাও, ধীরে ধীরে নেশার প্রভাব তোমাদের কেটে যাবে। এইভাবে আমরা ক্রমাগত নিজেদেরকে সমাজের একজন শক্ত মেরুদণ্ড হিসেবে দাঁড় করাতে পারবো। নিউ জেনারেশন তোমরা সেটা পারবে, আমার পুরো বিশ্বাস। আমার কোনো স্টুডেন্টদের মধ্যে এটা কখনোই এটা আসবে না, ডিপ্রেশন লেস হয়ে থাকবে, ভালো ভালো কাজ করবে, কখনো ডিপ্রেশন আসবে না। এইভাবে করে আমরা ড্রাগ অ্যালকোহল অ্যাবিউজ থেকে আমরা দূরে থাকতে পারবো। চলো আমরা কয়েকটা কোশ্চেন এর মধ্যে একটু ডিসকাস করে নিই। হাউ ডাজ ট্রান্সমিশন অফ ইচ অফ দ্য ফলোইং টেক্স প্লেস, এরকম কিছু প্রশ্ন আসতে পারে। অ্যামিবিয়াসিস, ম্যালেরিয়া, অ্যাসকেরিয়াসিস, নিউমোনিয়া, এই পার্টগুলোতে আসতে পারে। আনসার তোমরা সকলেই জানো। অ্যামিবিয়াসিস হাউস ফ্লাই থেকে আসছে, ম্যালেরিয়া ফিমেল অ্যানোফিলিস মসকিটো, ফিমেল কথাটা বলে দেবে। অ্যাসকেরিয়াসিস ওয়াটার, ফুড, এগুলো থেকে আসতে পারে। নিউমোনিয়া খুব ইম্পর্টেন্ট, যেটা স্পুটাম ইনফেক্টেড পার্সন থেকে আসতে পারে। একটা কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দ্য ফলোইং আর সাম ওয়েল নোন অ্যাব্রিভিয়েশন হুইচ হ্যাভ বিন ইউজড ইন দিস চ্যাপ্টার, যেগুলো তোমাদের ইউজ করতে হবে। ম্যাল্ট, সিএমআই, এইডস, ন্যাকো, এনএইচআইভি, সব কটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটার নাম তোমরা টুকে নাও, স্ক্রিনশট নিয়ে যেতে পারো। ম্যাল্ট, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, অর্থাৎ যে টিস্যুগুলো লিম্ফয়েড মিউকোসা, অর্থাৎ যে লিম্ফয়েড টিস্যুগুলোর চারিদিকে মিউকোসা লেগে থাকে তাকে বলা হয় ম্যাল্ট। ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা এক্সামের জন্য হাইলি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ম্যাল্ট, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। সিএমআই, সেল মিডিয়েটেড ইমিউনিটি, আমি এএমআই বলেছিলাম, অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, এটাও মনে রাখবে। এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ন্যাকো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। কয়েকটা কোশ্চেন তোমাদের সামনে রাখছি। হাউ ইজ ক্যান্সারাস সেল ডিফারেন্সিয়েটেড ফর নর্মাল সেল, নর্মাল সেলের থেকে পার্থক্য কি সেটা একবার জেনে নাও। নর্মাল সেল গ্রো আপ টু এ সার্টেন লিমিট, তারপরে সেলগুলো গ্রোথ স্টপ হয়ে যায়, কিন্তু ক্যান্সারাস সেল গ্রোজ অ্যান্ড ডিভাইড আনকন্ট্রোলি। নর্মাল সেল ডিভাইডেশনটা থেমে যায়, কিন্তু ক্যান্সার সেল কন্টিনিউয়াস ডিভাইড করে যায়। নর্মাল সেল স্টপ ডিভাইডিং when they come to contact with other cell, এই যে বলেছিলাম কন্টাক্ট ইনহিবিশন প্রপার্টি is the normal property of the cell,
বাট ম্যালিগন্যান্ট সেলের ক্যান্সারাস সেলস কন্টিনিউয়াসলি ডিভাইড or contact inhibition property completely বন্ধ হয়ে যায়। Normal cell remain in a location, cancerous cell spread from one part to the another part of the body যাকে বলা হয় মেটাস্টেসিস। তোমরা জানো normal cell grows differentiated and die, but cancerous cell কি হয়ে যাবে, the cell grows continuously এবং তাদের মধ্যে abnormal number of chromosome দেখতে পাওয়া যায়, সেগুলোকে আমরা aneuploidy বলে থাকি। Important question, what measures would you take to prevent waterborne disease? Borne, B-O-R-N-E, born নয়, borne, মনে রাখবে waterborne disease কে কি করে আমরা প্রিভেন্ট করতে পারি? Consumption of clean drinking water, এটা রাখতে হবে। আমরা বিভিন্ন ধরনের আজকে ওয়াটার পিউরিফায়ার আছে, সেগুলো ব্যবহার করতে পারি। যদিও তোমরা যে অঞ্চলে থাকো আলিপুরদুয়ার, তার অঞ্চলের জলটি খুব ভালো, তবু এখানে জিআরডিআর বা প্রোটোজোয়ার অ্যাকশন দেখতে পাওয়া যায়। ওয়াটার reservoir to be cleaned periodically, time to time সেটাকে ক্লিন করে যেতে হবে। প্রপার ডিসপোজাল অফ সোয়েজ অ্যান্ড এক্সক্রিটা, বা আমাদের যে মলমূত্র সেটাকে প্রপার ডিসপোজাল করতে হবে, স্যানিটারি ইউজ করতে হবে। অ্যান্ড অ্যাভয়েড স্ট্যাগনেন্ট ওয়াটার, কেন স্ট্যাগনেন্ট ওয়াটারকে অ্যাভয়েড করতে হবে? টু স্টপ গ্রোথ অফ মসকিউটোস। কোশ্চেন 5 আছে, ইন হুইচ ওয়ে হ্যাজ দ্য স্টাডি অফ বায়োলজি helped to control infectious disease? Important question, answer is here, এই আনসার গুলো দেখতে পারবে। Biology help to get details the causal agents for various infectious disease, which in turn helps to take preventive measures accordingly. এটা preventive measure আমাদের নিতে হবে, preventive measures, এটা মেইন পয়েন্ট, preventive measures. Vaccination is another against the many deadly disease. Vaccination is very important. আজকের করোনা কন্ডিশনে তোমরা জানো ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট দাঁড়িয়ে গেছে। এছাড়া আছে আমাদের খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ইনভেনশন অফ নিউয়ার অ্যান্ড বেটার ড্রাগস ফর ভেরিয়াস ডিজিজ। ওল্ডার ড্রাগকে তোমরা অ্যাভয়েড করবে, নিউয়ার ড্রাগকে নেওয়ার বেশি চেষ্টা করতে হবে। কোশ্চেন 6 এ আছে, ডিফারেন্সিয়েট দ্য ফলোইং ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা খুব ইম্পর্টেন্ট, জন্মগত এবং অ্যাকোয়ার্ড বা অর্জিত ইমিউনিটি কি করে হয়, পুরো ডিফিশনটা তোমাদের এখানে বলে দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এটা এক্সামের জন্য দরকার। ইনবর্ন ইমিউনিটি ইনেট, অ্যাকোয়ার্ড ফ্রম আফটার বার্থ, মনে রাখবে। এরপরে আরেকটা পয়েন্ট আমরা দেখব, নন প্যাথোজেনিক স্পেসিফিক, নন স্পেসিফিক বাট দিস ইজ এ স্পেসিফিক, নির্দিষ্ট, আগেই বলে দিয়েছিলাম, এটা রাখবে। provides barrier to the antigens, antigen barrier করে B and T lymphocyte provide immune response to antigen, B সেল এবং T সেলকে ইমিউন অ্যান্টিজেনের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট মনে রাখতে হবে। B and T lymphocyte অ্যাকোয়ার্ড ইমিউনিটির সবচেয়ে বড় মেম্বার। আর লাস্টলি আমাদের মাথায় রাখতে হবে, নট আ মেমোরি বেসড, মনে রাখবে ইনেট ইমিউনিটির কোনো মেমোরি থাকে না, যখন যাকে পায় তখনই তাকে অ্যাটাক করে দেয়। বাট অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তাদের মধ্যে মেমোরি সেল, কিছু কিছু সেলের মধ্যে মেমোরি দেখা যায়। ইম্পর্টেন্ট পার্টে চলে এলো। এবার কোশ্চেন নাম্বার 7 এ চলে আসি, ডিফারেন্সিয়েট বিটুইন ফলোইং অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। এটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রাখবে, এটাও এক্সামের ক্ষেত্রে খুব আসে। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি দিয়ে দিয়েছি। বডি প্রডিউসেস অ্যান্টিবডিজ এগেইনস্ট অ্যান্টিজেন্স, এটা অ্যাক্টিভ, নিজে থেকে প্রডিউস করে। প্যাসিভ রেডিমেড, এই কথাটা মনে রাখবে, রেডিমেড অ্যান্টিবডিজ, ওই যে স্নেক বাইটের ক্ষেত্রে, ডগ বাইটের ক্ষেত্রে রেডিমেড দেওয়া হয়, ঘোড়া ইনজেকশন দিয়ে, বলেছিলাম। ইটস এ স্লো প্রসেস, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কোনটা? অ্যাকোয়ার্ড ইমিউনিটি স্লো প্রসেস, বাট ফার্স্ট প্রসেস হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। এক্সাম্পল অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে ভ্যাকসিনেশন, এক্সাম্পল যে কোনো পার্থক্য দিতে হয়, আমি সবসময় বলেছি। আর এক্সাম্পল হচ্ছে মাদার্স মিল্ক, প্যাসিভ ইমিউনিটি, এটা একটা এক্সাম্পল, অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে এটা একটা এক্সাম্পল। এই হলো আমাদের টোটাল নলেজ হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ নিয়ে। আশা করি একটা লং সেশন চললো। এই সেশন তোমাদের কাছে ভালো লাগলো, অনেক কথা বলেছি, অনেকভাবে এই চ্যাপ্টারগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম। সিলেবাস ধীরে ধীরে অল্প অল্প করে এগিয়ে যাবে। আমি তোমাদের কাছে বলে দিয়েছি এর আগে যে
এনভায়রনমেন্টাল পার্টগুলো তোমরা যদি আগে থেকে একটু পড়ে নিতে পারো, তাহলে কখনো এক্সাম চলে এলে সেগুলো তোমরা সহজে করে দিতে পারবো। যে ক্যালকুলেশন আছে আমরা নেক্সট জানুয়ারি পর্যন্ত আমরা যে টানবো, জানুয়ারিতে গিয়ে আমাদের সিলেবাসকে আমরা একেবারে হাতের কন্ট্রোলে নিয়ে আসবো। তোমরা রোজ ক্লাস করে যাও, দেখবে সিলেবাস তোমাদের মতো হয়ে যাবে। এটা তো কখনো পসিবল নয় স্যার আমি সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দাও, সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস আমাদের শেষ করে দাও। এটা করলে কি করে হবে? আমি তো যন্ত্র নই, বা তোমাকে বোঝাতে হবে। তোমরা বললে আমি তো বলে দিয়েছি, যে সংক্ষেপে বলে দিলাম সিলেবাস শেষ, চলো আমিও আমার ডিউটি কমপ্লিট করে দিই। কিন্তু এইভাবে ডিউটি কমপ্লিট করাটা আমার আসবে না। কিন্তু যদি সকলের মধ্যে চাহিদা থাকে আমি সেভাবে সিলেবাস কমপ্লিট করে দেবো, কিন্তু এভাবে সিলেবাস কমপ্লিট করলে সিলেবাস ওটা আসবে না। আমার প্রসেসটা শুনে নাও। আপ টু অক্টোবর এবং নভেম্বর, ঠিক নভেম্বর পর্যন্ত মনে রাখো সিলেবাস যেভাবে চলছে তাতে প্রত্যেক মাসে একটা করে চ্যাপ্টারে যদি চলে যায়, যেখানে আছে মেন চ্যাপ্টার আমরা ধরে ফেলবো। তারপরে গিয়ে ডিসেম্বর থেকে তোমাদের প্যারালালি ইকোলজি চলবে, এবং তোমাদের কাছে প্রত্যেক দিন আমি একটা করে কোশ্চেনের সেট দিয়ে দেব। যে কোশ্চেনের সেটগুলো অ্যাভেলেবেল আছে 10 ইয়ার সেট, সেগুলো তোমরা একদম করে করে রেডি করে আমাকে এসে দেখাবে, অনলাইনে হলে দেখাবে বা বাড়িতে জমা দিয়ে যাবে। তখন আমরা দেখে দেখে যেভাবে প্রিপেয়ার হবে। তাই এখানে এইটুক মনে রেখো, আমার কাছে যারা এখানে পড়ছে বা এইভাবে করে নলেজ দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তারা একটা সময় গিয়ে তারা কিন্তু বারবার প্রথম অবস্থায় এটা হয়েই যায়, স্যার তাড়াতাড়ি সিলেবাস, তাড়াতাড়ি সিলেবাস। সিলেবাস তাড়াতাড়ি কমপ্লিট করাটা এখানে টার্গেট নয়। তুমি যেভাবে ক্যালকুলেট করে যাও, এরপরে গিয়ে এভলিউশন করাবো, এভলিউশনে আমাদের প্রায় শেষই হয়ে এলো। তারপরে অল্প সময়ের জন্য হিউম্যান রিপ্রোডাকশন, তারপরে ইকোলজিতে চলে আসবো। তার মাঝখানে আবার মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি 2-1টা চলবে, এরপরে সোজা সিলেবাস আছে। পরপর যদি ছোট ছোট সিলেবাস ইজিলি শেষ হয়ে যাবে। তাই তোমরা এই ক্লাসগুলো করলে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, এর পরবর্তী ক্লাসটা আমরা করিয়ে দেব এভলিউশন। এভলিউশনের ক্লাস খুব ইম্পর্টেন্ট। এভলিউশন করার পরে আমরা দেখবে তোমাদের সিলেবাস অনেকটা কমপ্লিট হয়ে গেল। তাহলে চলো এই ক্লাসগুলো তোমরা করলে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।